SIR যেটা হচ্ছে, এই এসআইআরকে সামনে রেখে কোনো বৈধ ভোটারের নাম বাদ দিলে দরকারে হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, কিন্তু কাউকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে দেব। তৃণমূলের একটা পলিসি নাকি মুসলিম তোষণ করা। কখনোই নয়। আমরা এটুকু বলতে পারি, আমরা ধর্মের ভেদাভেদ করে রাজনীতি করি। মমতা ব্যানার্জি তার যত প্রকল্প বাংলায় বসবাসকারী সমস্ত মানুষের জন্য তিনি করেছেন। যে মমতা ব্যানার্জির সবচেয়ে কট্টর সমালোচক, সেও তার বাড়ির স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নার্সিংহোমে চিকিৎসা করাচ্ছে। প্রেজেন্ট টাইম সিপিএমকে নিয়ে কি মনে করেন? আজকের সিপিএম মূলত টিভির ঠান্ডা পর্দায় আছে, ফেসবুকে আছে, রাস্তায় না। রাস্তায় সিপিএমকে খুঁজে পাওয়া যায় না। Your assessment about BJP? বিজেপি বাংলার পার্টি না, যারা বাংলা সঠিকভাবে বলতে পারে না। আমার জন্য বাংলার মা বোন দুর্গার মতো উঠিয়ে দাঁড়ায়। যারা রবীন্দ্রনাথটাও সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, যারা পদ্মটাও ঠিক মতো বলতে পারে না, তারা বাংলার মানুষের মন বুঝবে কি করে? শুভেন্দু অধিকারী সম্পর্কে পার্থভৌমিক কি মনে করে? ওকে ওর মাধ্যমিকের মার্কশিট দেখাতে বলুন, ও দেখাতে পারবে না। যার পড়াশোনা যত কম, তার মুখের ভাষা তত বাজে হবে। কান ধরে আদায় করবো, ওটা ওদের বাপের টাকা না, সরকারের টাকা। কোনো শিক্ষিত মানুষ এ ধরনের কথাবার্তা বলেন। এবং আমি বলছি, শুভেন্দু অধিকারী যতদিন বিজেপি দলের নেতা থাকবে, ততদিন অবধি তৃণমূল নিশ্চিন্তে ক্ষমতায় থাকবে। 26-এর ভোটে তৃণমূল কি ফলাফল করবে? মমতা ব্যানার্জি বিশাল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী। আমরা 213 ছিলাম, একটা হলেও বেশি পাবো। আমরা গতবার ভাটপাড়ায় হেরেছিলাম। এখানে বসে বলে যাচ্ছি, ভাটপাড়া জেতার পর আবার আপনার সাথে দেখা করে যাব। আপনি রেকর্ড করে রাখতে পারেন আমার কথা। আজকের যিনি ব্যক্তিত্ব, তিনি অভিনেতা, তিনি আবার কিন্তু নেতাও বটে। তিনি দীর্ঘদিনের মন্ত্রী ছিলেন, তার সাথে বর্তমানে সাংসদ, আবার জেলার দায়িত্বে। আমরা তার কাছে আর্গুমেন্ট কিংবা কাউন্টার আর্গুমেন্ট সমস্ত কিছু জানতে চেয়েছি। অসম্ভব ডাউন টু আর্থ একজন মানুষ, আপনাদের পরিচিত পার্থ ভৌমিক। আমি জানি যে রাজনৈতিক কোনো পডকাস্ট করলে মত কিংবা দ্বিমত থাকবে, তবে সব ধরনের মতামত শোনানোটা কিন্তু আমাদের কর্তব্য। আর সেই জন্যেই ক্ষুরধার একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা আজকে আমাদের পডকাস্টে পেয়েছি। তাকে বিরোধীদের তরফ থেকে কি কি অভিযোগ আসে সেই বিষয়ে কিন্তু আমরা প্রশ্ন করেছি। দেখতে থাকুন আজকের অতিথি, সুবক্তা অ্যান্ড ভেরি ডাউন টু আর্থ এবং আপনাদের খুবই পরিচিত পার্থ ভৌমিক। প্রথমেই অনেক ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ত সময় আপনার ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে, সেগুলোর মধ্যে থেকে আমাদের এখানে আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তো আমি একদম সরাসরি টপিকে চলে যাচ্ছি, যেটা এই মুহূর্তে একটা ধোঁয়াশা বলতে পারেন বা একটা কঠিন প্রশ্ন বলতে পারেন বা অনেকে জানতে চাইছেন। সেটা হচ্ছে এই যে SIR যেটা হচ্ছে, এই SIR বিষয়টা কি এবং তৃণমূলের অভিযোগ এটা নাকি রাজনৈতিক মদতেও হচ্ছে। আপনার বক্তব্যটা কি? না, মূলত আমরা যেটা বলতে চাইছি, আমার দলের দলনেত্রী চেয়ারপারসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, আমাদের দলের সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, আমরা সেটাই মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। যে এই SIRকে সামনে রেখে কোনো বৈধ ভোটারের নাম বাদ দিলে আমরা সেই বৈধ ভোটারের হয়ে দরকারে হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, কিন্তু কাউকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে দেব না। যদি সংঘাত বাঁধে তখনই বাঁধবে যদি বৈধ ভোটারের নাম কাটতে যায়। কারণ আমাদের এটা মনে হয়েছে যে দিল্লির নির্বাচন কিংবা মহারাষ্ট্রের নির্বাচনে প্রচুর বৈধ ভোটারের নাম কেটে দিয়ে অনেক বহিরাগত অবৈধ ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছিল। অতএব স্বাভাবিকভাবে সেই প্রবণতা দেখে আমরা ভয় পাচ্ছি যে এখানেও সেরকম একটা কিছু করা হতে পারে। এবং তার জন্যই আমাদের এই বক্তব্য। যারা বিজেপির নেতারা চিৎকার করছে তৃণমূল SIR ভয় পেয়ে গেছে, কেউ ভয় পায়নি। কারণ যদি প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন SIR করে, তাহলে সবচেয়ে বেশি যাদের ক্ষতি হবে
সেটা হচ্ছে সীমান্তবর্তী যে সমস্ত মানুষেরা থাকে তাদের, আচ্ছা, যেটা মূলত কিন্তু বিজেপির ভোট ব্যাংক। আপনি যদি সীমান্তবর্তী অঞ্চলগুলো দেখেন, বনগাঁয় বিজেপি জিতেছে, রানাঘাটে বিজেপি জিতেছে, বালুরঘাট। উত্তরবঙ্গের বিভিন্ন যেগুলো সীমান্তবর্তী এলাকা সেসব জায়গায় বিজেপি জিতেছে। এবার আপনি দেখুন, যারা বলছে যে বাংলাদেশ থেকে লোক এসছে, রোহিঙ্গারা এসছে, বাংলাদেশের যদি আপনি জনসংখ্যার অনুপাত দেখেন, আপনি দেখবেন বাংলাদেশ থেকে কারা আসছে আমাদের দেশে, যারা বাংলাদেশে থাকতে পারছে না। মানে যেভাবে বিজেপি বলছে সংখ্যালঘু মানুষ আসছে, তা তো নয়। বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা আসছে, মানে হিন্দু মানুষরা, হিন্দু মানুষেরা আসছে। এবং স্বাভাবিকভাবে যদি পপুলেশন বাংলাদেশে কমে থাকে, হিন্দু পপুলেশন কমেছে, তাহলে তারা এখানে আসছে। তারা হয়তো 2002 সালের পরেও অনেকে এসছে, ঠিক আছে, হয়তো আশ্রয়ের জন্য, ওখানে থাকতে পারছে না তার জন্য, পারিপার্শ্বিক আবহাওয়া, তাদের মানসিক প্রতিবন্ধকতার কাজ করছে তার জন্য, তাদের উপরে অত্যাচার হচ্ছে তার জন্য, বিভিন্ন কারণে। তা সেইগুলোর নাম তো বাদ যাবে, কারণ যে ডকুমেন্টসের কথা ওরা বলছে সেই ডকুমেন্টস ওরা দেখাতে পারবে না, অনেকেই পারবে না। অ্যাকচুয়ালি কি ডকুমেন্টস কি বলে না আমি বলছি তারা বার্থ সার্টিফিকেট কোথা দিয়ে দেখাবে? ধরুন 2006 এসছে একদল মানুষ, 20 বছর, ধরুন 5 এসছে, 20 বছর হয়ে গেছে, কিন্তু তার বার্থ সার্টিফিকেট তো বাংলাদেশের থাকবে। আর সে তো আসার সময় সেটা নিয়ে আসতে পারেনি, যদি কেউ পালিয়ে আসে। পালিয়ে আসার সময় আপনি অ্যাট এনি কস্ট আপনার প্রাণ বাঁচানোর জন্য যেভাবে হোক বেরিয়ে যাবেন, তখন কি সব কাগজপত্র গুছিয়ে আপনি আনতে পারবেন? সে তো, যদি আমি ধরে নিই তর্কের খাতিরে ওইটাই ঠিক, তো তাদের নাম বাদ যাবে। যারা এই যে মতুয়া সম্প্রদায়ের কথা বলেন, যারা বলেছিলেন নিঃশর্ত নাগরিকত্ব দেবেন, আজকে তারা বলছেন এসআইআর হবে। এসআইআর তার মানে প্রথম অবস্থায় তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবে, তারপরে আসামের মতো ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, তারপরে তুমি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করো, তখন আমরা দেখবো তুমি নাগরিক কি নাগরিক নয়। আমাদের তো বক্তব্য অন্য, যে এতদিন ধরে 20 বছর 22 বছর ধরে ভারতে বসবাস করছে, সে এখন অনেক সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে, তুমি তার নাম কেন অহেতুক বাদ দেবে? আমরা মানবিক প্রশ্নে বলছি যে সে তো, তাহলে এবার তুমি তার নাম বাদ দেবে, তারপর তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। মানে তুমি বাধ্য করছো যাতে তোমার অনুগত হয়, কিন্তু তার জন্য যে সুবিধাটা সে পাচ্ছিল, সেই সুবিধা থেকে সে আগামী 2, 3, 4, 5 বছর বঞ্চিত হবে। তাই বঞ্চিত করছো কেন তুমি? আসামে যেরকম ডিটেনশন ক্যাম্পে এখনো 7 লক্ষ হিন্দু মানুষ আছে, যার জন্য আসামে ওরা এসআইআর করছে না, ঠিক আছে, কারণ ওখানে তো করতে গেলে ওরা অসুবিধার মধ্যে পড়বে, ওখানে আবার হিংসা তাণ্ডব শুরু হয়ে যাবে। তো তুমি বাংলায়, আমাদের বক্তব্য এটাই, তুমি তো মুখে বলেছিলে নিঃশর্ত নাগরিকত্ব দেবে, তো ভাই নাগরিকত্ব দিয়ে দাও, তো দিচ্ছ না কেন? তাহলে কেন? আমরা তো, মমতা ব্যানার্জির তো একটাই কথা, যার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, বিভিন্ন সরকার সুযোগ সুবিধা পায়, তারা ভারতের নাগরিক। আমাদের তো স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার। এখানে একটা গন্ডগোল উঠে আসছে, 2-3টে কাউন্টার লজিক উঠে আসছে। প্রথম বক্তব্য হচ্ছে যে অভিযোগ যে অনেকের কাছে ফেক আধার কার্ড বা ভোটার কার্ড আছে, এটা ফার্স্ট বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে এর আগেও পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে, তখন বামেদের আমলে হয়েছিল এবং সেক্ষেত্রে তো বামেরা জিতেছিল, সুতরাং এটা নিয়ম অনুযায়ী হচ্ছে, এখানে বিজেপির কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। এই দুটো পয়েন্ট নিয়ে আপনার কি বক্তব্য? না, আমার এটা নিয়ে একটাই বক্তব্য, 2002 সালে যখন এসআইআর হয়েছিল, যারা বলছেন, তখন ভাবে কিন্তু নির্দিষ্ট পেরিফেরি করে দেওয়া হয়নি যে এই ডকুমেন্টসগুলোই দেখাতে হবে। আচ্ছা, ডকুমেন্টস তুমি দেখাও যেটা তোমার আছে এবং তুমি এখানে আছো কি না, এটা ছিল তার পেরিফেরি। এখন বলা হচ্ছে এই 2002 সালে যদি তোমার ভোটার লিস্টে নাম না থাকে, তাহলে তোমার বাবা মার থাকতে হবে। যদি তুমি 2002 সালের পরের হও, তাহলে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। কথার কথা বলছি। এবার আপনি বলুন যে 2003 সালে যার নাম উঠেছে, তার বাবা মার হয়তো 1970 সালে, কি 1967 সালে, কি 1965 সালে তাদের বিয়ে হয়েছিল, কথার কথা বলছি, কি 1950 সালে বিয়ে হয়েছিল, তাদের অনেকেরই বার্থ সার্টিফিকেট নেই। আমার মার বার্থ সার্টিফিকেট নেই, তো সে দেখাবে কোথা থেকে? সে তাহলে যার নেই, অথচ এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে। আমি এরকম এক মহিলাকে চিনি, যার ছেলে মেয়ে এখানে মাধ্যমিক পাশ করেছে,
সব কিছুই এখানে, কিন্তু তিনি ভোটার লিস্টে তার ইচ্ছা হয়নি, নাম তোলেনি, 2015 গিয়ে নাম তুলেছিল। তাহলে 2002 তো তাকে পাবে না, 2002 ভোটার লিস্টে তার নাম পাবে না, তাহলে সে তো 50 বছর ধরে ভারতে আছে, তার নাম বাদ যাবে? রাইট। তাহলে ধরুন যে এই যে নাগরিক, এবার বিজেপি আর একটা কাউন্টার লজিক দিচ্ছে যে যদি কেউ হিন্দু মানুষ আসে, আমি সিএএ মারফত তাকে নাগরিকত্ব দেবো। আমি জিজ্ঞেস করছি তৃণমূলের পক্ষ থেকে আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা কি, যারা ওপার থেকে অত্যাচার হোক বা কোনো কারণে হোক এখানে এসছে? আমি তো বলছি নিঃশর্ত নাগরিকত্ব। তুমি কারোর নাম, তুমি যারা এখানে আছে, যারা এতদিন ধরে এখানে আছে, যাদের 2006 নাম আছে, 11 নাম আছে, 14 নাম আছে, 16 নাম আছে, 19 নাম আছে, 21 নাম আছে, তুমি তাদের নাম কাটবে কেন? হ্যাঁ, ডবল কোনো নাম থাকলে তুমি কেটে দাও, কেউ মারা গেছে তার নাম কেটে দাও, কিন্তু যেখানে আছে তার নাম আছে, তুমি কেটে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে আবার সিএ ফর্ম ভর্তি করিয়ে ঘুরপথে কেন তাকে নাগরিকত্ব দেবে? ডাইরেক্ট বলে দাও না ভাই তুমি নাগরিক। তুমি তো বলছো আমি নাগরিকত্ব দেবো সিএ এর মাধ্যমে, তো সেটা করার দরকার কি? তুমি ডাইরেক্ট কেন বলছো না যে হ্যাঁ ভাই তুমি নাগরিক, তুমি এত বছর ধরে এখানে আছো, আমি আপনাকে বলছি আপনি নাগরিক, আবার বলছি ও বাবা আপনি তাহলে একটা কাজ করুন, আপনার নাম আগে ভোটার লিস্ট দিয়ে আমি কেটে দিলাম, তারপরে আপনি ডিটেনশন ক্যাম্পে যান, সিএ ফর্ম ফিল আপ করুন, তারপরে আপনি ভারতের নাগরিক হন। ওয়াই? কেন আমি আপনাকে যখন আমার হচ্ছে আমি হিন্দুদের নাগরিকত্বই দেবো, তার ডাইরেক্ট কেন বলে দিচ্ছি না হ্যাঁ ভাই আপনি নাগরিক? ওকে, এটা তো হিন্দুদের কথা গেল। আর একটা মাইনরিটি আমাদের এখানে যারা, তাদের অনেকের মধ্যেই ভীতিটা কাজ করছে যে এসআইআর মারফত তাদের নাম কেটে না, যারা দীর্ঘদিন ধরে আছে এখানেই, যাদের জন্ম সবকিছু এখানে, তা আমরা তো বলছি কোনো বৈধ ভোটারের নাম। আপনার কি মনে হয় যে তৃণমূল কংগ্রেসের কাছে মূলত মুসলিম ভোটের একটা ভোট ব্যাংক আছে বলে ইচ্ছাকৃতভাবে এসআইআর মারফত বিজেপি? আমরা কখনোই এরকম ভাবে দেখি না। মমতা ব্যানার্জি জীবনে কোনোদিন এরকম ভাবে দেখেন। যদি দেখতেন তাহলে কন্যাশ্রী থেকে ধর্ম পার্থক্য করে কন্যাশ্রী দিয়েছেন? না, আমি বলছি বিজেপি এটার জন্য কোনোভাবে ইমপ্লিমেন্ট করতে চাইছে কিনা। বিজেপি কি করতে চাইছে আমি বলতে পারবো না। আমরা এটুকু বলতে পারি আমরা ধর্মের ভেদাভেদ করে রাজনীতি করি না। মমতা ব্যানার্জি তার যত প্রকল্প, সমস্ত প্রকল্পে কোনোদিন ধর্মের বেড়ার মধ্যে ছিলেন না, কোনোদিন ভাষার বেড়ার মধ্যে ছিলেন না। বাংলায় বসবাসকারী সমস্ত মানুষের জন্য তিনি করেছেন। আপনি এমন একটা উদাহরণ দিতে পারবেন না যে ওই মেয়েটা সিপিএম করে বলে ওই মেয়েটার পরিবারও কন্যাশ্রী পায়নি। আপনি এমন একটা উদাহরণ দিতে পারবেন না যে ওই মেয়েটির পরিবার বিজেপি করে বলে কন্যাশ্রী পায়নি। একটা উদাহরণ কেউ দিতে পারবে না সিপিএম কিংবা বিজেপির যে তাদের পরিবার সিপিএম কিংবা বিজেপি করে বলে স্বাস্থ্যসাথীর উপকারিতা পাননি কিংবা কার্ড পাননি। কেউ দেখাতে পারবেন না। যে মমতা ব্যানার্জির সবচেয়ে কট্টর সমালোচক, সেও তার বাড়ির স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নার্সিংহোমে চিকিৎসা করাচ্ছে, অথচ বাইরে বেরিয়ে মমতা ব্যানার্জির সবচেয়ে বেশি সমালোচনা করছে। এই জিনিস তো আমরা দেখেছি সব জায়গায়। এই জিনিস থাকবেও, এটাকে অস্বীকার করেও কোনো লাভ নেই, কারণ গণতন্ত্রে বিরোধী পক্ষ থাকবে। বিজেপির একটা অভিযোগ আসে তৃণমূলের একটা পলিসি নাকি মুসলিম তোষণ করা। এটা আপনারা কি মনে করেন? ইজ ইট রাইট অর রং? কখনোই নয়। তোষণের রাজনীতি মমতা ব্যানার্জি করে না। মমতা ব্যানার্জি যেটা করে মানুষের উপরে নির্ভর করে, মানুষের জন্য কাজ করে, এবং মূলত গরিব মানুষের জন্য। মমতা ব্যানার্জির আপনি যতগুলো প্রকল্প আছে দেখবেন তাতে সবচেয়ে বেনিফিটেড হচ্ছে গরিব মানুষ। একটা বড় লোক তার নার্সিংহোমে চিকিৎসা করার ক্ষমতা থাকে, একটা গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তার ক্ষমতা থাকে না। মমতা ব্যানার্জি তাদের সেই চিকিৎসার সুযোগ সুবিধা করে দিয়েছেন। সেটা কি শুধু সংখ্যালঘু মুসলমানদের জন্য? সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু গরিব মানুষেরা আছে। রাইট। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সামনে 26-এর ভোট আসছে, আপনি জেলার দায়িত্বে, আপনি এমপি, আপনার একটা বড় ভূমিকা থাকছে। মূলত কোন কোন ইস্যুগুলো নিয়ে তৃণমূল কংগ্রেস 26-এর ভোট পাওয়ার জন্য জনগণের কাছে যাবে? মমতা ব্যানার্জির 95টা প্রকল্প, যেগুলো জনমুখী প্রকল্প আপনারা বলছেন। হ্যাঁ, মানুষ জীবন জন্ম থেকে মৃত্যু অবধি
মমতা ব্যানার্জির কোনো না কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন। মূলত গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা মমতা ব্যানার্জির প্রকল্পের সুবিধা পাচ্ছে। আজ অব্দি এরকম হয়েছে নাকি পাড়ার লোক বসে ঠিক করছে আমার পাড়ায় কোন কাজটা হবে? ভারতবর্ষের ইতিহাসে হয়েছে। এতদিন সব এমএলএ এমপিরা তারা করত, পঞ্চায়েত সদস্যরা করত, মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা করত। এখন পাড়ার মানুষ বলছে যে আমার এই রাস্তাটা করতে হবে, আর সেটা বিডিও কিংবা এসডিও ইমপ্লিমেন্ট করছে। এই গণতান্ত্রিক ব্যবস্থা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা মমতা ব্যানার্জির আগে ভারতবর্ষের কেউ করেছে? 5 লক্ষ টাকা অবধি চিকিৎসার সুযোগ পাবে এবং সেখানে মহিলার নাম অগ্রাধিকার পাবে, এটা কেউ ভেবেছে? মমতা ব্যানার্জির আগে কেউ ভেবেছে যে লক্ষ্মীর ভাণ্ডার বলে একটা প্রকল্প হতে পারে যেখানে মহিলারা নিজেদের ন্যূনতম শখ, আহ্লাদ, স্বাচ্ছন্দ্য সেটা মেটাতে পারে? কেউ ভেবেছে এর আগে? আপনি জনমুখী প্রকল্পের কথা বলছেন, আবার আরেকটা হচ্ছে গভর্নমেন্টের কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। বিরোধীরা বা সমালোচকরা তথাকথিত তারা বলছেন যে এই সমস্ত ভাতাগুলো ইনক্লুডিং পুজোর 1,10,000 টাকা চাঁদা, এইগুলো হচ্ছে ভোট প্রাপ্তির জন্য, এতে আদবে রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিছু হবে না। আপনারা এটা নিয়ে কি মনে করেন? আপনি 2011 সালে বাংলার রাস্তাঘাট দেখেছিলেন? আর যে আপনি প্রত্যন্ত বাঁকুড়া, পুরুলিয়া চলে যান তো, নিজের চোখে একবার রাস্তাঘাট সব দেখে আসুন, আপনি উত্তর পেয়ে যাবেন, আমাকে উত্তর দিতে হবে না। যে সিপিএমের নেতা, বিজেপি কথা ছেড়ে দিন, বিজেপি তো তখন ছিল না, যে সিপিএমের নেতা এখান থেকে বাঁকুড়া কিংবা পুরুলিয়া যেতেন 12 ঘন্টা রাস্তা ক্রস করে, তিনি এখন 4-5 ঘন্টায় পৌঁছচ্ছেন, গিয়ে মমতা ব্যানার্জির নামে গালাগালি দিচ্ছেন। ওই যে 12 ঘন্টারটা 5 ঘন্টায় পৌঁছচ্ছেন, ওটা মমতা ব্যানার্জির জন্য। রাজ্যের আপনি দীর্ঘদিনের মন্ত্রীও ছিলেন, ধরুন আপনার কি মনে হয় যে একজন লিডার, সেটা এমপি হোক বা তিনি এমএলএ হোক বা মন্ত্রী হোক, জনগণের সাথে কানেকশন রাখার মূল ইম্পর্টেন্ট বিষয়গুলো কি কি? তাদের কথা শোনা, তাদের সাথে যোগাযোগ রাখা, এবং আপনি যদি কারোর কাজ করতেও না পারেন সেটাও তাকে বুঝিয়ে বলা যে আমি কেন পারলাম না। অর্থাৎ যোগাযোগ, মূল হচ্ছে যোগাযোগ, জনসংযোগ, এটার কোনো অল্টারনেটিভ নেই। আপনি 26-এর ভোট নিয়ে আমাকে বললেন যে কি কি ইস্যু নিয়ে যাবেন। আমি যদি আপনাকে বলি যে তৃণমূল কংগ্রেস দলটা আপনি তো দীর্ঘদিন ধরে করছেন, এই দলের সব থেকে বড় জোরটা কিসে আপনার কি মনে হয়? মমতা ব্যানার্জি। একটু মমতা ব্যানার্জি নিয়ে একটু ডিসক্রাইব করুন আমাদের। আপনি কি মনে করেন আপনার চোখে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যদি বলেন? মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে, আমার কাছে রাজনৈতিকভাবে মাতৃসমা, আর মানুষের কাছে বর্ষাস্থল, আশ্রয়স্থল। জানে আমার দুঃখটা কেউ যদি অনুধাবন করতে পারে তাহলে তার নাম মমতা ব্যানার্জি। যখন তিনি বিরোধী দলেও ছিলেন, তার মিটিংয়ে যা ভিড় হতো, সিপিএম নেতারা অর্গানাইজড করে ওই ভিড় জমায়েত করতে পারতো না। মমতা ব্যানার্জির ভিড়টা ছিল আনঅর্গানাইজড, মানুষের ঢল। এখনও যে 21শে জুলাই হয়, 21শে জুলাই প্রত্যেকবার যে তার আগের রেকর্ড ছাড়িয়ে যায়, প্রচুর সাধারণ মানুষ 21শে জুলাই সভায় যায়। এখন তার সাথে মমতা ব্যানার্জির যে আন্তরিকতা, মানুষের জন্য তার যে চিন্তা ভাবনা, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তিনি শুধু ব্যয় করেন কিভাবে কোন একটা প্রকল্প এনে আরো গরিব মানুষকে সুযোগ সুবিধা দেওয়া যায়। আর আগে আর এখন তৃণমূলের দলীয় সংগঠন, ইনফ্রাস্ট্রাকচার, কিভাবে কি প্রচার করতে হবে, এটা যেহেতু মমতা ব্যানার্জির সবচেয়ে কাছের আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মমতা ব্যানার্জির সাথে আলাপ আলোচনা করে সাংগঠনিক দিকটা দেখেন, এবং আজকের যেটা সবচেয়ে প্রয়োজনীয় ডিজিটাল মাধ্যম, তার ব্যবহার, মানে জনসংযোগেও যে একটা ডিজিটাল মাধ্যমের একটা বিশাল বড় সংযোগ আছে, তার ইমপ্লিমেন্টেশন এটা করছেন। এবং এটা করছেন বলেই মমতা ব্যানার্জির যে উন্নয়নের প্রকল্পগুলো, সেগুলো সমস্ত স্তরের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারছি। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার অ্যাসেসমেন্ট কি? অসম্ভব ম্যাচিওরড। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা প্লাস পয়েন্ট আছে,
একদম ছোটবেলা থেকে চোখের সামনে মমতা ব্যানার্জির আন্দোলন দেখেছি। এবার আপনি যদি বাড়িতে ওরকম একটা আন্দোলন দেখেন চোখের সামনে, আপনি বেড়ে উঠছেন আর সেই আন্দোলনটাকে দেখছেন, সেটা মস্তিষ্কে ইনজেক্ট হয়, রক্তের, এমনিতে তো রক্তের সম্পর্ক আছেই, কিন্তু মস্তিষ্কে ওটা ইনজেক্ট হয়, সেইটা দেখে বড় হয়েছে। এবং সেই দৃঢ় মানসিকতা, অত্যাচার সহ্য করেও লড়ে যাওয়ার যে ডেডিকেশন, সেটা অভিষেক ব্যানার্জির মধ্যে পারিবারিকভাবেই ওটার ইমপ্লিমেন্টেশন হয়েছে। তাই বিজেপি যখন শত ভয় দেখায়, সিবিআই, ইডি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেঁপে ওঠে না। তার পরিবারকে হেনস্থা করা হয়, তার সেক্রেটারিকে হেনস্থা করা হয়, তার পারিপার্শ্বিক লোকদের হেনস্থা করা হয়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শিরদাঁড়া কারোর কাছে বিক্রি করে না এবং সদলে মানে সগর্বে দাঁড়িয়ে বলে, আমি মমতা ব্যানার্জির সৈনিক, আমাকে কেউ টলাতে পারবে না। তৃণমূলে একটা মানে অন্দরে অন্দরে কথা শোনা যায়, যেটা বাইরে থেকে অনেকে রটেছে, যে এই মমতাপন্থী অভিষেকপন্থী, মমতা লবি ভার্সেস অভিষেক লবি, এটা কি আদৌ এক্সিস্ট করে নাকি এটা শুধুই রটনা? এটা সাংবাদিকদের ওই টিআরপি বাড়াতে সাহায্য করে। ওরা টিআরপি বাড়ানোর জন্য এসব খবর বাজারে পৌঁছয়। দলটা মমতা ব্যানার্জির, এর মধ্যে কোনো লবি থাকে নাকি? মমতা ব্যানার্জি একদম সর্বোচ্চ, অভিষেক ব্যানার্জি তার নেত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। তো এটা হয় নাকি যে একদম টপ তার সাথে কারোর কোনোদিন বিরোধ হতে পারে? এগুলো যারা বলে, হয় রাজনীতি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, অথবা একটা পারসেপশন তৈরি করার জন্য বলে, টিআরপি বাড়ানোর জন্য। এবং একদল মিডিয়ার তো এটা একটা কাজ, বিভিন্ন ধরনের বিভ্রান্তি খবর ছড়িয়ে দেওয়া। এর কোনো সারবত্তাও নেই, সত্যতাও নেই। এই যে ধরুন এতগুলো জেলা কমিটি বের হচ্ছে, সবই তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে পোস্ট হচ্ছে, সবই মমতা ব্যানার্জির নির্দেশে এইটা হলো। মিটিং করছেন কে? সুব্রত বক্সী, অভিষেক ব্যানার্জি। তারা মিটিং করছেন, করে দিদিকে দেখাচ্ছেন, দিদির যদি কোনোটা কারেকশন করার দরকার হয়, অদল বদল করার দরকার হয়, করে দিচ্ছেন, সেটা পাবলিশড হচ্ছে। তার মানে দিদির নেতৃত্বে সব হচ্ছে। তো এইটা তো যারা তৃণমূল করে প্রথম দিন থেকে, তাদের কাছে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব, ধোঁয়াশ এসব কিচ্ছু নেই। এইসব কিছু লোকজন কেউ নিজের গুরুত্ব বাড়ানোর জন্য বলে, এর কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছি, এই যে আপনি বললেন যে একজন নেতার পক্ষে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জনসংযোগ, ওয়্যারএস সমালোচকদের বক্তব্য যে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁয়ে দেখা যায়, অনুভব করা যায়, তিনি অনেক মাটির কাছে থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক দূরে দূরে থাকেন, তিনি জনতার থেকে অনেকটা দূরে। আপনার কি মনে হয় এই বিষয়টা নিয়ে? আমি জানি না এত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনাকে জিজ্ঞেস করা ঠিক হচ্ছে কিনা, বাট আমি আপনাকে পেয়েছি তাই। আপনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মার্জিন বাড়ছে কি করে? 7 লাখ মার্জিনে যেতে কি করে? যদি মানুষ তার বিপদে আপদে, অনেকে তো উইক ক্যান্ডিডেট কেউ বলছে যে বিরোধীদের উইক ক্যান্ডিডেট ছিল। উইক ক্যান্ডিডেট তো তাহলে বিরোধীরা সিপিএম বিজেপি ইচ্ছা করে দিয়েছে। কেউ দাঁড়াতে চায় না, জানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা জনসংযোগ, যে দাঁড়াবে সেই হারবে, গোহারা হারবে, প্রত্যেকে জানে। একটা টাইমে ছিল না, ব্যারাকপুর মানে সিপিএম, ওরে বাবা, দমদম মানে সিপিএম, যাদবপুর মানে সিপিএম। তো ভাবে ডায়মন্ড হারবার মানে অভিষেক ব্যানার্জি, ভয়ে যায় না, দাঁড়ায় না। এটাও অনেকে বলেন যে ক্ষমতায় না থাকলে নেতার পরিচয় পাওয়া যায়, হি ইজ নট টেস্টেড ক্ষমতার বাইরে গিয়ে। 2021-এও যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় টেস্টেড না হয়, তাহলে তো আমার বলার কিছু নেই। বাংলার মানুষ তো দেখেছে 2019-এর ডিজাস্টারের পর, যখন সারা বিজেপির দিল্লির নেতারা, মুখ্যমন্ত্রীরা, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বাংলার উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির একজন সৈনিক হিসেবে বা সারা বাংলা চষে বেরিয়েছিলেন। সেটা টেস্টেড হয়নি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা যোগ্য। তার আগে কিছু শিরদাঁড়া বিক্রি করা লোক, যারা মমতা ব্যানার্জির আলোয় আলোকিত ছিলেন, তারা মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে গেলেন, ভাবলেন এই নৌকো ফুটো হয়ে গেছে, অন্য নৌকোয় গিয়ে উঠি। তাদের কাছে নিজেদের দোষ ঢাকার জন্য, জেল এড়ানোর জন্য, অথবা কেউ এমএলএ হব, মন্ত্রী হব, এই লোভে যারা তৃণমূলের নৌকা ছেড়ে 2021-এর আগে বিজেপির নৌকায় গিয়ে উঠেছিলেন,
তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রূপটা তখন বুঝতে পারেননি, 21 নির্বাচনের পরে উপলব্ধি করেছেন যে মমতা ব্যানার্জির একজন সৈনিক হিসাবে, নির্ভীক সৈনিক হিসাবে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইটা 2021 করেছে। আপনি আরেকবার জিজ্ঞাসা করবো, আপনি বামেরদের কথা বলছিলেন, ধরুন যখন বাম আমল চলছে আপনারা তখন বিরোধী রাজনীতি করছেন, কি কি সমস্যা ফেস করতে হয়েছিল? ভোটের দিন 7টা সোয়া 7টার মধ্যে ভোট শেষ, শিল্পাঞ্চল জুড়ে সব জায়গায় একই চিত্র। আজকে যারা এত বড় বড় কথা বলছে, এই যে ভোটার লিস্টে কারচুপি আছে, আনা আছে, তেনা আছে, সব তো সিপিএম এর আমলের। সেই ভোটার লিস্টই তো চলছে, এর মধ্যেও তো যারা মারা গেছে তাদের কিছু নাম বাদ গেছে, তাদের নাম বাদ গেছে, যারা মারা গেছে কি স্থানান্তরিত হয়েছে, যারা করতে চেয়েছে, বাদ বাকি তো ভোটার লিস্টটা সিপিএম এর আমলের তৈরি করা, তো সিপিএম করেছে ভোটার লিস্টে। আর সবচেয়ে বড় কথা, সিপিএম পরবর্তীকালে তো ভোটার লিস্টে ইচ্ছা করে করেনি, কারণ ওরা জানতো ভোট তো আমরাই দেবো, অন্য কেউ দিতে পারবে না। সেরমভাবে ওরা করেছে। ওরা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের কফিনে যদি শেষ পেরে কেউ বাংলায় মেরে থাকে সেটা তো সিপিএম। এই রিগিং, সন্ত্রাস, এইসব তো বাংলার বুকে তার আগে ছিল না। ওরা 72 করে চেঁচায়, আমরা জানি না 72 করে সন্ত্রাসের কথা বলে। 72-এর ফল তো কংগ্রেসকে দীর্ঘদিন ভুগতে হয়েছে, সিপিএম এখন ভুগছে, কারণ সিপিএম এর অত্যাচার তো মানুষ চোখে দেখেছে। কংগ্রেস যেরকম, তৃণমূল কংগ্রেস না হলে তো সিপিএম ক্ষমতা থেকেই যেত না। মমতা ব্যানার্জি তো উপলব্ধি করেছিলেন যে কংগ্রেসের থেকে সিপিএমকে সরানো যাবে না, তার জন্যই তো তৃণমূল কংগ্রেস তৈরি, তার জন্যই তো সিপিএম 34 বছর বাদে ক্ষমতা থেকে গেল। এই যে সিপিএম 5% নেমে গেছে, তার কারণ হচ্ছে সিপিএম এর ওই 34 বছরের অত্যাচার, সন্ত্রাস, গণতন্ত্রকে ধ্বংস করা। আজকে বড় বড় কথা বললে হবে? মানুষ তো 34 বছর দেখেছে। আপনি একজন বর্তমান তৃণমূল নেতা হিসাবে প্রেজেন্ট টাইম সিপিএমকে নিয়ে কি মনে করেন? না দেখুন, আমি নেতা হিসাবে নিজেকে কখনো মনে করি না, এটা সিপিএম এর সাথে আমাদের পার্থক্য। মমতা ব্যানার্জি, আমি যেদিন 2011 সালে প্রথম এমএলএ হয়েছিলাম, আমি রাত্রেবেলা জেতার পরে তার বাড়িতে গেছিলাম, তিনি আমাকে একটাই কথা বলেছিলেন, নিজেকে এমএলএ ভাবিস না, মানুষের চাকর ভাব, তাহলে অনেক দিন থাকতে পারবি। আমি সেটা ভেবেই এখনো চলি। আমি বলতে পারি যে আজকের সিপিএম মূলত টিভির ঠান্ডা পর্দায় আছে, ফেসবুকে আছে, রাস্তায় নেই। রাস্তায় সিপিএমকে খুঁজে পাওয়া যায় না, মানুষের বাড়ি বাড়ি যেতে সিপিএমকে আর খুঁজে পাওয়া যায় না। আজকে যে বাঙালিদের উপর এত অত্যাচার হচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, সিপিএম এর কোনো প্রতিবাদ দেখেছেন? ওরা মুখে বলবে আমরা বিজেপি বিরোধী, আমাদের মতো বিজেপি বিরোধী কেউ নেই, অথচ বাঙালিদের উপর এত অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, সিপিএম এর কোনো প্রতিবাদ নেই। তাহলে তুমি বাংলা থাকবে, বাংলায় সিপিএম পার্টিটা করবে, আর বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। বীরভূমও দুদিন আগে একজন বীরভূমের আদিবাসী যুবককে পিটিয়ে মেরে দিয়েছে, সিপিএম এর কোনো প্রতিবাদ দেখেছে? ওরা মুখে বিজেপি বিরোধী, 10 মিনিট বক্তৃতা করতে বলুন, 9.5 মিনিট তৃণমূলের বিরুদ্ধে বলবে, 8 মিনিট বিজেপির বিরুদ্ধে। আর আমাকে আপনি 10 মিনিট বক্তৃতা করতে বলুন, আমি 9.5 মিনিট বিজেপির বিরুদ্ধে বলবো, 8 মিনিট ওদের জন্য খরচা করব। তা মানুষ বোঝে যে প্রকৃত বিজেপি বিরোধী কারা। এবার আপনি একটা কথা বলছিলেন যে ভয়ে বিজেপিতে অনেকে বা লোভে পড়ে ইত্যাদি করে তৃণমূল ছেড়ে যে 21 সময়টা সেই সময়ে চলে গেছিল। আমার খুব জানতে ইন্টারেস্ট লাগে যে ধরুন সেই সময় যারা আপনারা যাদেরকে মনে করেন যে দলের সাথে বেইমানি করেছিল বা ইত্যাদি ইত্যাদি, একটা প্রমিনেন্ট নাম গেছিল, সেটা হচ্ছে অর্জুন সিং। তার আগেই সে জয়েন করে সেখানে গিয়ে, এবং তাকে হারিয়ে আপনি ভোটে বর্তমানে এসছেন। কিন্তু তার মাঝখানে দেখা যায় যে তৃণমূলের তো একটা যথেষ্ট সংখ্যা থাকে, বা সবসময় বিগত 10 বছর ধরে জুড়ে এসছে বিভিন্ন ক্ষেত্রে, যারা দলের বিপদের সময় বা এই যাবে তৃণমূলই 21-এর আগে দল ছেড়ে চলে গেছিল, তাদেরকে আবার দলে ফিরিয়ে আনা হয়। তার মধ্যে অর্জুন সিং এসে আবার চলে যান। তাহলে আমার বক্তব্য হচ্ছে, আপনি
জেলা সভাপতি হয়ে আছেন বলে আপনাকে জিজ্ঞেস করছি, ইউ আর আ ভেরি প্রমিনেন্ট ফেস অফ তৃণমূল কংগ্রেস, যে এগুলোর কি আদৌ দরকার আছে যে বিজেপির যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছিল তাদেরকে নেওয়া? এইটা তৃণমূল কেন করছে? দলে তো লোকের অভাব নেই। অর্জুন সিং এবং বাবুল সুপ্রিয় দুজন বিজেপির এমপি আমাদের দলে এসেছিল। বাবুল সুপ্রিয় তৃণমূল করতো না, বিজেপি করতো। তার আগে শুভেন্দু অধিকারী এবং শিশির দা, দুই এমপি আমাদের ছেড়ে চলে গেছিল। বিজেপি আমাদের দেখিয়েছিল, দুটো নিয়ে নিলাম। আমাদের 2 গোল শোধ করার দরকার ছিল। বিজেপিকে বোঝানোর দরকার ছিল তুমি 2 গোল দিলে আমিও 2 গোল দিতে পারি। তার জন্যই তখন বিজেপির 2জন এমপিকে আমরা দলে নিয়ে নিয়েছিলাম। এবং বাবুল সুপ্রিয় মানসিকভাবে তৃণমূল ছিল, মানে বুঝেছিল যে বাংলায় আমাকে তৃণমূলের সাথেই থাকতে হবে, যার জন্য বাবুল সুপ্রিয় পরবর্তীকালে মন্ত্রীও হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়েন করানোর পর একটা কথা সব মিটিংয়ে বলেছেন, যে এরা আগে কাজ করবে, তারপরে আমি এদের কোনো দায়িত্ব দেব। আগে তৃণমূলে এদের 2-3 বছর কাজ করতে হবে, তারপরে আমি এদের দায়িত্ব দেব, তার আগে আমি দেব না। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে বলে গেলাম। তা 2022-এ অর্জুন সিং এসছে, 24-এ এমপির দায়িত্ব দেয়নি, দাঁড়াতে দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তার কথা রেখেছে। আপনি এমন একজনকেও দেখাতে পারবেন না যে বিজেপিতে চলে গিয়ে আবার বিজেপি থেকে তৃণমূলে এসছে, সেই একটা দলের 2 বছরের মধ্যেই দায়িত্ব পেয়ে গেছে, এরকম কাউকে দেখাতে পারবেন না। আপনি বলছেন এটা স্ট্র্যাটেজির অঙ্গ ছিল? হ্যাঁ, 100%। তুই ভাই 2 গোল দিয়েছিস, আমিও তোকে 2 গোল দিলাম, 2-2 হয়ে গেল। এখানে আপনাকে একটা কঠিন প্রশ্ন করি, যে যদি বিজেপি থেকে কোনো নেতাকে নেওয়াটা তৃণমূলের স্ট্র্যাটেজি হয়, বিজেপি থেকে নেওয়া না, ও 2 গোল দিয়েছিল বলে আমরা 2 গোল দিলাম, আমি ধরে নিলাম, তাহলে তৃণমূল থেকে বিজেপি যাওয়াটা, মানে তৃণমূল থেকে বিজেপি যাওয়া শুভেন্দু কেন তৃণমূলের কাছে গদ্দার হবে? সেটাও তো বিজেপির স্ট্র্যাটেজি হতে পারে। না 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 না, ভুল করছেন। আমি যেটা বলতে চাইছি, যে ওরা নিয়েছিল বলে ওদের যদি সম্মতি না থাকতো, ওরা তো আসার ইচ্ছা প্রকাশ করেছে বলে আমরা নিয়েছি। জোর করে তো কাউকে নিয়ে আসা যায় না। তো এই উত্তরটা তো বাবুল সুপ্রিয় কিংবা অর্জুন সিং দেবে, আমরা দেব না। ওরা কার কাছে গদ্দার হবে সেটা ওরা বলবে, আমরা বলবো না। আমাদের দল থেকে যে চলে গেছে এত ক্ষমতা ভোগ করে, মমতা ব্যানার্জির থেকে এত সুযোগ সুবিধা নিয়ে, যে ভেবেছিল যে নৌকাটা ফুটো হয়ে গেছে আমি চলে যাই, পালিয়ে গেছে, কিংবা কোনো অপরাধ করেছিল, ভেবেছিল, ভয় পেয়েছিল যে আমাকে জেলে চলে যেতে হতে পারে, সেই ভয়ে অন্য দলে চলে গেছে, তো তাকে তো আমরা গদ্দারই বলবো। নইলে কেউ জয়েন করার সময় বলে যে অমিতজির সাথে আমার আজ থেকে পরিচয় নয়, 2014 সালে আমি ওনার হাঁটু ধরে প্রণাম করেছিলাম। তা 2014 সালে যে হাঁটু ধরে প্রণাম করেছিলি, এটা তুমি কাকে বলেছিলে ভাই? এটা তুমি কাকে বলেছিলে? মানে দলের মধ্য থেকে তুমি মির্জাফরের মতো কাজ করেছো। সিরাজদুল্লাহর সাথে থেকে মির্জাফর ইংরেজের হাতে তুলে দিল। তুমিও 2014 সাল থেকেই এখানে যাতে তৃণমূলের ক্ষতি হয় তার জন্য অমিত শাহর সাথে হাঁটু ধরে প্রণাম করেছো। তা তাকে গদ্দার বলবেন না তো কি বলবেন? আপনাকে পার্সোনালি জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে মাঝখানে একটু হালকাভাবেই বলছি, আপনার মার্কশিট দেখতে চাওয়ানি একটা বিতর্ক হয়েছিল, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী সম্পর্কে পার্থভৌমিক কি মনে করে? না, আমি তো বারংবার বলছি, আমি আগেও প্রকাশ্যে বলেছি, মাইকে দাঁড়িয়ে বলেছি, ওকে ওর মাধ্যমিকের মার্কশিট দেখাতে বলুন, ও দেখাতে পারবে না। দেখাতে বলুন, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি তো কতবার বলেছি। পাস করেনি বলছেন? না না, আমি পাস করেনি একবারও বলিনি। রেজাল্টটা দেখুন না, নম্বর কত পেয়েছে দেখুন, বাংলার মানুষ তো বুঝে যাবে কে বিরোধী দলের নেতা। আমি তো অন্য কোনো নেতার নাম বললাম না, আমি স্পেসিফিক ওর নাম বলছি। ওকে মাধ্যমিকের মার্কশিটটা দেখাতে বলুন, ওর নাম্বার কত পেয়েছে আপনারা ওই মার্কশিট দেখলে বুঝে যাবেন। আমি তো দায়িত্ব নিয়ে বলছি এইরকম, এবং এই জন্যই যার পড়াশোনা যত কম তার মুখের ভাষা তত বাজে হবে, এই জন্যই এই ধরনের অশালীল শব্দ ব্যবহার করে। এটা তো বাংলার কৃষ্টি সংস্কৃতির পরিপন্থী, যে ভাষাও ব্যবহার করে, যেরকম ভাবে কথাবার্তা বলে, কোনো শিক্ষিত মানুষ এ ধরনের কথাবার্তা বলে না। এবং আমি বলছি, শুভেন্দু অধিকারী যতদিন বিজেপি দলের নেতা থাকবে ততদিন অবধি তৃণমূল নিশ্চিন্তে ক্ষমতায় থাকবে।
কারণ কোনো শিক্ষিত মানুষ ওকে দেখে বিজেপিকে ভোট দেবে না। নেক্সট যে ভোট আসছে আপনার জেলায়, আপনি দায়িত্বে আছেন, আপনার জেলায় আর রাজ্যে আপনারা কি রেজাল্ট এক্সপেক্ট করছেন তৃণমূলের? 26-এর ভোটে তৃণমূল কি ফলাফল করবে? মমতা ব্যানার্জি বিশাল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী হবে 4র্থবারের জন্য। আমি দায়িত্ব নিয়ে বলছি। অ্যাপ্রক্স আমার ধারণা আমরা গতবার যা পেয়েছিলাম তার থেকে, কথার কথা বলছি, একটা হলেও বেশি সিট পাবো, মানে আরো বেশি পাবো, কিন্তু আমি কথার কথা বলছি, আমরা 213 ছিলাম, একটা হলেও বেশি পাবো। আপনি রেকর্ড করে রাখতে পারেন আমার কথাটা। আর আপনার জেলা উত্তর 24 পরগনা? আমরা গতবার ভাটপাড়ায় হেরেছিলাম, হুম। আর বনগাঁর 4টে সিটে হেরেছিলাম, শুধু স্বরূপনগরটা জিতেছিলাম। পরবর্তীকালে উপনির্বাচনে বাগদা জিতেছি। আমার ধারণা বনগাঁর অনেকগুলো সিট আবার আমরা পুনরুদ্ধার করব। আর এখানে বসে বলে যাচ্ছি, ভাটপাড়া জেতার পর আবার আপনার সাথে দেখা করে যাব। আচ্ছা, এই যে ভোট আসছে, এই যে একটা সরকারের বিরুদ্ধে বলুন বা ধর্ষণের বিরুদ্ধে বলুন, একটা আন্দোলন, গণ আন্দোলন দেখা গেছিল আরজিকর ঘটনার সময়। আপনার কি মনে হয় এই ধরনের ঘটনাগুলোর কোনো প্রভাব ভোটের রেজাল্টে পড়বে? না, দেখুন, আরজিকরের ঘটনাটা যখন ঘটেছিল, 14 তারিখ রাস্তায় যে মানুষেরা নেমেছিলেন তারা সাধারণ মানুষ। হুম। তার মধ্যে আমার বাড়ির বউও ছিল, আমার মেয়েও ছিল। সেদিন ওই মেয়েটার প্রতি সমবেদনা, সহানুভূতি জানিয়ে প্রত্যেকে রাস্তায় নেমেছিলেন। আমি নিজে নৈহাটির রাস্তায় মিছিল করেছি উইদাউট এনি ফ্ল্যাগ, আমার মেয়ের হাত ধরে নৈহাটির রাস্তায়। আমার তিলোত্তমা, রাজ্যের তিলোত্তমা, দেশের তিলোত্তমা, তারা যেন নিরাপদে থাকে। সমস্ত অরাজনৈতিক ব্যক্তি কিংবা বিভিন্ন দলের লোক, তারা সবাই মিলে ওই মেয়েটারে হেঁটেছিল। আমাদের উদ্দেশ্য ছিল যে মেয়েরা যেন সুরক্ষিত থাকে। কিন্তু যখন ওটাকে পলিটিক্যালাইজ করা হলো, আন্দোলনটার অভিমুখ ঘুরিয়ে দেওয়া হলো, যখন মমতা ব্যানার্জির পুলিশ একজনকে অলরেডি অ্যারেস্ট করেছে, যখন সিবিআই হলো, দেখা গেল সিবিআই এর তদন্তে মমতা ব্যানার্জির পুলিশ যাকে অ্যারেস্ট করেছে, সিবিআই তার বাইরে আর কাউকে দোষী সাব্যস্ত করতে পারেনি, 2 বছরের মধ্যেও অন্য কোনো নাম আসেনি। তাহলে যেখানে মমতা ব্যানার্জির কোনো ভূমিকা নেই, সেখানে ওই আন্দোলনটাকে কেন্দ্র করে বলা হলো মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। তার মানে এই যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যেই আন্দোলনের অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হলো, আপনি লক্ষ্য করে দেখুন তখন কিন্তু মানুষ সরে গেল। যতক্ষণ আন্দোলনটা মেয়েটিকে কেন্দ্র করেছিল, ততক্ষণ অবধি সাধারণ মানুষ ছিল। কিন্তু সাধারণ মানুষ তো বুঝতে পেরেছিল যেখানে মমতা ব্যানার্জির কোনো দোষ নেই, তাহলে কেন মমতা ব্যানার্জির পদত্যাগ চাওয়া হবে? সাধারণ মানুষ যে আন্দোলন করেছিল তারা কিন্তু কেউ বলেনি মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। অনেক বুদ্ধিজীবী মানুষ প্রতিবাদ করেছেন, নাটকের দলের লোকেরা প্রতিবাদ করেছেন। তাদের মধ্যে তো 90% কেউ বলেননি যে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই, তারা বলেছিলেন তিলোত্তমার বিচার চাই। যে 2-4 জন মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছিলেন ওই নাটকের দলের মধ্যে, তাদের একটা পলিটিক্যাল এজেন্ডা ছিল যেটা সিপিএম পার্টির সাথে মিলে যায়। সিপিএম এবং বিজেপি চেষ্টা করেছিল এই মৃত্যুটাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক ফায়দা তোলা, অর্থাৎ মেয়ের মৃত্যুটা সেকেন্ডারি হয়ে গেল, তাদের রাজনৈতিক ফায়দা পাওয়ার জায়গাটা ফার্স্টে চলে এলো। স্বাভাবিকভাবে তখন সাধারণ মানুষ সেখান থেকে দূরে সরে গেলেন, কারণ তারা তো রিয়ালাইজ করলেন যে এখানে মমতা ব্যানার্জির কোনো দোষ নেই। আপনি বলুন না, আপনি দোষ কখন দিতে পারেন? যদি যে দোষী তাকে মমতা ব্যানার্জি আড়াল করার চেষ্টা করছে, মমতা ব্যানার্জির গ্রেপ্তার করছে না, মমতা ব্যানার্জি সেটাকে অ্যালাউ করছে, তাহলে তো আপনি বলতে পারতেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন কর। হাতরাসে যারা ধর্ষক তারা বেরোনোর পর তাদের গলায় মালা দেওয়া হয়, মুখ্যমন্ত্রীর দল, বিজেপি দল তাই করে। তা সমালোচনা তাদের হওয়া উচিত যারা ধর্ষকদের মালা পরায়, আর যারা ধর্ষকদের জেলে পাঠায় তাদের পদত্যাগ দাবি করছে বিজেপি। আর একটা বিষয় নিয়ে বিতর্ক হয়েছিল, আপনি যখন সেচ মন্ত্রী ছিলেন তখন আপনি একবার সন্দেশখালিতে গেছিলেন, তারপরে আপনার মন্তব্য বা ইত্যাদি। সন্দেশখালি নিয়ে আপনার এখন স্ট্যান্ড কি? এখন তো সন্দেশখালীর মানুষ বুঝছে যে কিভাবে ষড়যন্ত্র হয়েছিল মমতা ব্যানার্জিকে
ছোট করার জন্য, হেয় করার জন্য। এখন তো সন্দেশখালীর মানুষ বুঝছে, যে আন্দোলনের মুখ ছিল সুজয় মাস্টার, সে এখন তৃণমূলের কর্মকর্তা। যারা সে সময় আন্দোলনটা পরিচালনা করেছিল তারা তো রিয়েলাইজ করছে তারা এখন সবাই দিদির সাথে। বিধানসভা নির্বাচনের রেজাল্ট দেখে নেবে। এখন আর শুভেন্দু অধিকারী সন্দেশখালী যাবে না, যেতে পারবে না, কারণ ও জানে ওর সমস্ত খেলা সন্দেশখালীর মানুষ ধরে ফেলেছে। লোকাল নেতৃত্বের বিরুদ্ধে কিছু ক্ষোভ বিক্ষোভ ছিল, সেটাকে কার্যে লাগাতে গেছিল। তো মমতা ব্যানার্জি তো কোনোদিন কোনো অন্যায়কে, অভিষেক ব্যানার্জি কোনোদিন কোনো অন্যায়কে তো প্রশ্রয় দেননি, এবং প্রশ্রয় দেননি বলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিলেন। তার রেজাল্ট আজকে সন্দেশখালীর মানুষ একত্রিত হয়ে মমতা ব্যানার্জির পতাকার তলায়। এখন কিছু ক্ষেত্রে অভিযোগ আসে, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গ ইত্যাদি ইত্যাদি। তৃণমূলের পক্ষ থেকে উত্তরবঙ্গ নিয়ে আপনারা কি মনে করেন? মানে বিজেপির অভিযোগ বা সিপিএম এর অভিযোগ, মূলত বিজেপির অভিযোগ যে তৃণমূল দক্ষিণবঙ্গ কেন্দ্রিক পার্টি হয়ে উঠছে, উত্তরবঙ্গকে তারা ততটা গুরুত্ব দিচ্ছে না। আপনারা কি মনে করেন এটা নিয়ে? এটা ওদের ভাবনাতে আছে। ওরা তো সবসময় বিভাজনের রাজনীতি চায়, সবকিছুতেই ওরা বিভাজনের রাজনীতি করে। বাংলাতে ওরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ করছে। আমাদের কাছে কোনো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নেই, আমাদের কাছে পশ্চিমবাংলা আছে, আমাদের কাছে বাংলা আছে। অতএব উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কোনো, আমি ইরিগেশন মিনিস্টার 2 বছর ছিলাম, আমি উত্তরবঙ্গে হয়তো তো 8 বার গেছি, আপনাদের ভাষায় যাকে আপনারা উত্তরবঙ্গ বলছেন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আপনি জিজ্ঞেস করুন ওখানকার মানুষদের, আপনি বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন না, ওরাই বলে দেবে হ্যাঁ 8-10 বার এসছে। অতএব ওগুলো সব বাজে কথা। মানে আমার সময় অন্তত মমতা ব্যানার্জি ওই সব এলাকার জন্য অন্তত 14 থেকে 15টা ইরিগেশনের প্রজেক্ট করেছে। 93 সালে সিপিএম এর আমলে যে খাল বন্ধ হয়ে গেছিল, সেই খাল মমতা ব্যানার্জি আবার নতুন করে প্রায় 35,000 কৃষক উপকৃত হয়েছে। এসব ইতিহাস তো ওই এলাকার মানুষ জানে। তার জন্যই তো ধূপগিরি বাই ইলেকশনে আমরা জিতলাম, নাহলে তো জিততাম না। মমতা ব্যানার্জির জন্যই তো জিতেছি। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ইরিগেশন মিনিস্টার ছিলেন, পুরোটা আপনার সাবজেক্টে না হলেও কিছুটা আপনার সাবজেক্টে হবে। এই যে ধরুন বন্যাটা হলো হঠাৎ করে, বা দেখা যাচ্ছে যে বন্যাগুলো হচ্ছে, এগুলো কি টেকনোলজি দিয়ে আটকানো সম্ভব ছিল না? এটা তো কেন্দ্রীয় সরকারকে করতে হবে, কারণ জলটা তো আসছে ভুটান থেকে। এটা তো রাজ্য সরকারের এখতিয়ার বহির্ভূত। এটা আমরা বারংবার, আমি যখন ইরিগেশন মিনিস্টার ছিলাম এবং আমার ধারণা তারও আগে যারা ছিলেন কিংবা আমার পরে মানুষদা এসছেন, তিনিও বারংবার ভারত সরকারকে আমরা চিঠি করেছি যে এর জন্য কোনো পরিকল্পনা করা উচিত। মমতা ব্যানার্জি কয়েকবার চিঠি লিখেছেন। বাঁধ বা ভুটানের জলটা উপর থেকে তলায় বাংলার উপরে পড়ে, আপনি সেটা সেই ফ্লো আপনি আটকাবেন কি করে? সেটা তো আপনাকে ভুটানেই আটকাতে হবে, আর তার জন্যই তো কেন্দ্রীয় সরকারের ওদের সাথে কথা বলতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের উদ্যোগ নেই। ওরা ওই এলাকার আলিপুরদুয়ারের ভোট নেবে, কিন্তু আলিপুরদুয়ারের মানুষকে বাঁচানোর কোনো ইচ্ছে ওদের নেই। এটা আলিপুরদুয়ারের মানুষ এখন বুঝতে পারছে, অনুভব করছে যে ভোট ওরা বিজেপিকে দিয়েছে, কিন্তু এই যে ভুটানের জল আলিপুরদুয়ার সব ভাসিয়ে দিয়ে যাচ্ছে, এত লোকের ক্ষতি হয়ে গেল, সেই ক্ষতি পূরণেরও কোনো টাকা দেয়নি, আর যাতে ভবিষ্যতে ক্ষতি না হয় তার ব্যবস্থাও কেন্দ্রীয় সরকার নিচ্ছে না, আর গিয়ে বলছে আমাকে ভোট দাও। আর বিপদে ওরা মমতা ব্যানার্জিকেই পাশে পেয়েছে। এই পিরিয়ডে 2 বার গেল, প্রায় 10 দিন মতো ছিল। আপনি ভাবতে পারছেন একটা মুখ্যমন্ত্রী পড়ে রয়েছে। শিল্প নিয়ে যখন কথা উঠলো, একটা বিষয় জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে আপনি ব্যারাকপুরের সাংসদ, বলা হয় ব্যারাকপুর শিল্পাঞ্চল। একটা অভিযোগ উঠে আসছে যে তৃণমূল আমলে বড় কারখানা বা বড় ইনভেস্টমেন্ট আসছে না, বা বেশ কিছু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এটা নিয়ে আপনি কি মনে করেন, বা আপনার শিল্পাঞ্চলে আপনি কি দেখছেন? এটা তো সম্পূর্ণ মিথ্যে কথা। যে সমস্ত কারখানা বন্ধ হয়েছে সব সিপিএম এর আমলে। তৃণমূলের আমলে নতুন করে একটা কারখানা বন্ধ হয়ে গেছে, এরকম একটা উদাহরণ বিরোধীদের দিতে বলুন না। বরঞ্চ নৈহাটিতে শিল্প পার্ক 100 একরের উপরে বিভিন্ন ফ্যাক্টরি করছে।
আপনি হাই রোডের উপর দিয়ে যাবেন কল্যাণী হাইওয়ে, দেখবেন দুপাশে অজস্র কারখানা তৈরি হচ্ছে, প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছে। তো এটাই তো প্রমাণ করে যে কর্মসংস্থান যখন বাড়ছে, দুপাশে গেলে মানুষ তো চোখের সামনে দেখতে পাচ্ছে, এ তো আর আপনি তৈরি করে দিতে পারবেন না। মানুষ চোখের সামনে দেখছে যে দুপাশে কল্যাণী হয়, দুপাশে একটার পর একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে যারা বলছে তারা পরিসংখ্যানটা দেখুক না, যে কত ইনভেস্টমেন্ট হয়েছে পশ্চিমবাংলায়। তো সেই পরিসংখ্যান দেখেই তো বুঝতে পারবে। হ্যাঁ, এরম বলতে পারেন আমরা ওই সিপিএম এর মতো পার্টি কেন্দ্রিক কোনো ফ্যাক্টরি করিনি। সিপিএম এর কারখানাটা ছিল ক্যাডার তৈরির কারখানা, আর আমরা যে ফ্যাক্টরি তৈরি করেছি, যে কর্মসংস্থান তৈরি করেছি, সেখানে মানুষ কাজ করছে, তাদের জীবিকা নির্বাহ হচ্ছে। আমরা ক্যাডার তৈরির কারখানা করিনি। কর্মসংস্থান একটা হচ্ছে যে 2-3টে অভিযোগ আসছে। একটা হচ্ছে যে সরকারি চাকরির সঠিক সময়ে সঠিক ভ্যাকেন্সি হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল। কর্মসংস্থান নিয়ে তৃণমূল কি ভাবছে? দেখুন, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা হচ্ছে একটা অঙ্গরাজ্য সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। এই যে কর্মসংস্থান কমে যাচ্ছে, আপনি যদি আপনার নিজের পাড়াকে ভাবেন, নিজের পাড়া, আপনি যে পাড়ায় বড় হয়েছে, আপনি খেয়াল করে দেখুন তো আপনার পাড়ার কত লোক ব্যাংকে চাকরি করত, রেলে চাকরি করত, পোস্ট অফিসে চাকরি করত, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থায় চাকরি করত, সমস্ত চাকরি বন্ধ। আপনার মনে হচ্ছে কর্মসংস্থানের অভাব, সেটা কিন্তু বাংলার জন্য নয়। এই যে কেন্দ্রীয় সরকারের চাকরিগুলো সব বন্ধ হয়ে গেছে, তার একটা প্রভাব কিন্তু আপনার পাড়ায় পড়ছে। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের চাকরি দেওয়ার ক্ষমতা তো খুব সীমিত। সে স্কুল মাস্টারই দিতে পারে, সে হয়তো একটা পুলিশে চাকরি দিতে পারে, তার বাইরে তার চাকরি দেওয়ার ক্ষমতা কতটুকু? সে কিছু সরকারি জায়গায় পিএসসি মাধ্যমে সে কিছু চাকরি দিতে পারে, তার বাইরে তো তার ক্ষমতা নেই। কিন্তু আগে যে বিশাল পরিষদে রেলের রিক্রুটমেন্ট হতো, ব্যাংকের রিক্রুটমেন্ট হতো, সেগুলো তো টোটালি সব স্টপ হয়ে গেছে। স্বাভাবিকভাবেই বিকল্প কর্মসংস্থানের কথা সবাইকে চিন্তা করতে হচ্ছে। এখন প্রচুর বেসরকারি ক্ষেত্র এসে গেছে, যেখানে প্রচুর ব্রিলিয়ান্ট ছেলেমেয়েরা চাকরি করছে। কর্মসংস্থানের বিভিন্ন দিক খুলে গেছে। সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে প্রচুর ছেলে মেয়ে যারা কর্মসংস্থানের ব্যবস্থা করছে, অর্থাৎ সমষ্টিগত আয়। অ্যাকচুয়ালি বামপন্থীরা তো এগুলোই বলতো, কমিউনিটি কিচেন, যেটা ওরা করোনার সময় করেছিল। তা আমরাও তো সেটা সারা বাংলা জুড়ে করোনার সময় করেছি, সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি। সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। আপনি ভারতবর্ষের নিরিখে বাংলাকে বিচার করুন, বাংলা কোন জায়গায় আছে। এই যে যারা বলে না ক্লাবে 1,10,000 টাকা, এতে যে ঘুরিয়ে প্রচুর মানুষের আয়ের ব্যবস্থা হচ্ছে, সেটা বোঝার মতো ক্ষমতা এদের নেই যারা সমালোচনা করছে। প্যান্ডেলাররা টাকা পাচ্ছে, লাইটাররা টাকা পাচ্ছে, যারা মূর্তি বানাচ্ছে তারা টাকা পাচ্ছে, যারা ওখানে দোকান দিচ্ছে তাদের তাদের আয় হচ্ছে। জিডিপি কতটা বেড়ে যায় দুর্গাপুজোর পর, সেটা বোঝার মতো ক্ষমতা তো যারা বিরোধিতা করছে তাদের আছে। আর টাকাটা তো ঘুরিয়ে মার্কেটেই আসছে। আজকে আপনি যদি 2011 নিরিখে 2025 দুর্গাপুজোর সংখ্যা দেখেন, তাহলে আপনি দেখবেন 14 থেকে 15,000 দুর্গাপুজো বেড়ে গেছে। যারা বেশি হিন্দুত্ব করে তাদের জিজ্ঞেস করবেন যে বিজেপি শাসিত কোনো রাজ্যে হিন্দুত্ব বজায় রাখার জন্য কোনো উৎসবে টাকা দেয় কিনা, উত্তর দিতে পারবে না। প্লাস এতে অর্থনীতি গতিশীল হয়, এই টাকাটাই মার্কেটে আসে। এটা তো বলে একটা দিক। আমি বলছি যে স্পেসিফিক্যালি রাজ্যের সরকারি চাকরিগুলো নিয়ে আপনাদের মতামত কি? না, আমি তো আপনাকে বললাম, সমস্ত জায়গায় কর্মসংস্থান করে দেওয়ার পুরো ক্ষমতাটা রাজ্য সরকারের নেই। রাজ্য সরকার তার নিজস্ব জায়গাগুলোতে পোস্টের লোক নিয়োগ করতে পারে, কিন্তু তার সংখ্যা তো সীমিত। সেটা দিয়ে আপনি এত শিক্ষিত মানুষের অভাব পূরণ করতে পারবেন না। সেটার অভাব পূরণ হতো আগে কেন্দ্রীয় সরকারের চাকরি, রাজ্য সরকারের চাকরি যৌথভাবে। কিন্তু কেন্দ্রীয় সরকারেরটা তো পুরো বন্ধ হয়ে গেছে।
তার জন্য আপনার মনে হচ্ছে একটা ভ্যাকুয়াম আছে। এবার আরেকটা বিষয় আমি আসি, সেটা হচ্ছে যে ধরুন এই যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো সরকার তৈরি করছে বা গ্রামে গঞ্জের যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, সেখানে বা 100 দিনের কাজ বলুন, বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটা দুর্নীতির অভিযোগ উঠে আসে। তো আপনারা কি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দুর্নীতিগুলোকে রোখার জন্য এনাফ ব্যবস্থা নেওয়া হয়েছে, না আরো কিছু নেওয়া বাকি? আপনি দেখুন, যে সমস্ত দুর্নীতির প্রসঙ্গ আসে সেগুলো সব 2021-এর আগের। 2021 থেকে 2025, 26 আসতে চললো, 5 বছর মমতা ব্যানার্জি অতিক্রম করবেন। 5 বছরে দুর্নীতির কথা বলতে বলুন বিরোধীদের। যাদের যাদের নামে অভিযোগ এসছে, যাদের যাদের সেটা প্রমাণ সাপেক্ষ, যদিও যেহেতু কোর্ট এখনো তাদের দোষী বলে রায় দেয়নি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে পারসেপশন আছে মানুষের যে এরা দোষী কারুর কারুর ক্ষেত্রে। আবার কারুর কারুর ক্ষেত্রে এটাও প্রমাণিত হয়েছে যে এতদিন বাদেও মদন মিত্র জেল খেটে এলো, মানুষ জানতে পারলো না মদন মিত্র দোষী কি নির্দোষ। তাপস পাল মরে গেল, তাপস পালের পরিবার জানতে পারলো না তাপস পাল দোষী না নির্দোষ। সুলতান আহমেদ মরে গেল, জানতে পারলো না সুলতান আহমেদ দোষী না নির্দোষ। মানুষের তো জানার অধিকার আছে কে দোষী কে নির্দোষ। কিন্তু ঘটনাগুলো থেকে তৃণমূল কংগ্রেস শিক্ষা নিয়েছে বলেই আপনি 21 থেকে 25-এর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, আপনি কোনো অভিযোগ আমার দিকে আনতে পারছেন না। সেখানে দাঁড়িয়ে আপনারা কি মনে করেন যে এই যে রটনা বা এই যে কেন্দ্রীয় এজেন্সি মারফত বেশ কিছু নেতাদের অ্যারেস্ট, এতে তৃণমূলের ইমেজ হ্যাম্পার হচ্ছে, বা কোথাও গিয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ভোটের অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, যেটা তৃণমূল বারবার মনে করে? 100বার তাই। দেখুন, এটা যদি মানুষের মধ্যে প্রভাব ফেলতো তাহলে তো 21-এর নির্বাচন আমি জিততাম না। আর 21 থেকে এই যে 26-এ আসতে চললো নির্বাচন, এই 5 বছরও তো আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমাদের বিরুদ্ধে এই 5 বছরের কোনো অভিযোগ নেই, আমি তো অন ক্যামেরা বলছি। এই 5 বছর যা অভিযোগ সব ওই 2021-এর আগের অভিযোগ, এই কেলেঙ্কারি ওই কেলেঙ্কারি। কিন্তু সিবিআই ইডি এত বেশি ভোটের আগে সক্রিয় হয়, মানুষে এখন ধরেই ফেলেছে ও সিবিআই ইডি ও তো তৃণমূল বলে এসছে। মানে সিবিআই ইডিকে কেন্দ্রীয় সরকার এত নিচে নামিয়ে দিয়েছে, তাদের সম্পর্কে মানুষের যে সম্মান ছিল তাদের এত সম্মানহানি ঘটিয়েছে রাজনৈতিক ব্যবহার করে। মানুষ এখন সিবিআই ইডি কোনো বাড়িতে হানা দিলেও তাদের কোনো সেন্সেশন হয় না। ও এসছে, আবার রাতেবেলা চলে যাবে, কিচ্ছু পাবে না, আর হ্যারাস করবে। ও সবাই বুঝে গেছে হ্যারাস করবে, তারপরে কিচ্ছু পাবে না, ও সব মুক্ত হয়ে যাবে। রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে আপনার আরেকটি ব্যক্তিত্ব রয়েছে, সেটা হচ্ছে শিল্পী। তো এই রাজনৈতিক প্রেশারের সময়ও আপনি নাটকটা কন্টিনিউ করছেন, কি করে করছেন? সময় কি করে বেরোয়? না, এটা যখন রাজনীতিতে সময় কম দিতে হয় সেই পিরিয়ডটাই ওদিকে বেশি সময় দিই। এখন যেরকম ধরুন রাজনীতিতে পুরো সময় দিচ্ছি, এখন নাটক বন্ধ করে দিয়েছি, এখন আর করছি না। আপ টু বিধানসভা অবধি কিচ্ছু করবো না, আবার বিধানসভার পরে যদি সময় ফাঁকা পাই তখন করব। এই নাটকের শুরুটা কি করে হলো আপনার? না, এটা ছোটবেলা থেকে পাড়ায়, এটা আমার রক্তেই ছিল। আমরা যেখান থেকে বড় হয়েছি, যে ফ্যামিলিতে বড় হয়েছি, নাটক দেখার কালচার, ক্লাসিক্যাল গান শোনার কালচার, এগুলো ছোটবেলা থেকেই ছিল। রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান দেখা, রবীন্দ্রসদনে গিয়ে, পাড়ায় বিজয় সম্মিলনী হতো, পাড়ায় নাটক হতো, এগুলো করতামই। এমএলএ হওয়ার পরে ব্রাত্য বোস আমাকে ইনসিস্ট করে যে আপনি নাটকটা করুন। ব্রাত্য বোসের উৎসাহেই আমি নাটকটা করি। পরবর্তীকালে দেবাশিস রায়, এখনকার দিনের সবচেয়ে ব্যস্ত নাট্য পরিচালক, ও আমাকে হাতে ধরে অ আ ক খ শেখায়, যে নাটক এই হওয়া উচিত, এই হওয়া উচিত, পড়াশোনা করো, অনেক বই দেয়, সেগুলো পড়াশোনা করি, ইন্টারেস্ট আরও গ্রো করে। সেখান থেকে আবার রাজ চক্রবর্তী তুলে নিয়ে গিয়ে একটা ওয়েব সিরিজ করায়, সেটা আবার মানুষের খুব ভালো লাগে। এটুকুই, মানে অ্যাকচুয়ালি আমি কোনো শিক্ষিত অভিনেতা নই। নাটক দেখতে ভালো লাগতো, করতে ভালো লাগতো, অ্যামেচার ছিলাম। ব্রাত্য বোস আমাকে কলকাতার মঞ্চে নামিয়েছে,
সেখান থেকে এখন দেবাশিসের দৌলতে সারা ভারতবর্ষের অনেক জায়গাতেই নাটক করেছি, এইটুকু। কোন প্রফেশনটা বেশি শক্ত লাগে, অভিনেতা না নেতা? না, অভিনেতা তো দেখুন, অভিনেতা যেহেতু আপনি অন্যের চরিত্র করছেন সেটা বেশি কষ্টকর। আর আমি তো রাজনীতিতে আমি আমার মতো, অতএব আমাকে তো অভিনয় করতে হয় না। আমাকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যা নির্দেশ দেন আমি সেটাকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, সেখানে আমি আমার কাজটা করি। এবার আপনি অনেক বেশি সাবলীল, আমি আমার সাবলীল, সাবলীল, সরি, হ্যাঁ এই ওয়ার্ডটাই বেটার, সাবলীল। হ্যাঁ, আমি অনেক বেশি সাবলীল, কিন্তু ওখানে তো আমাকে অন্যের চরিত্র করতে হয়। স্বাভাবিকভাবে তার কি ব্যাপার, তার কি, এগুলো অনেক অনুশীলন করতে হয়। ওটা কম্পারেটিভলি টাফ। পলিটিক্যাল মানুষ, আমার পলিটিক্সের প্রশ্নই বারবার মাথায় আসছে আপনার সাথে কথা বলতে বলতে। সিপিএম এর একটা অভিযোগ আসে, একটা তথ্য ওরা নিয়ে এসছে, সেটা হচ্ছে মূল তথ্য, অর্থাৎ বিজেপি আর তৃণমূল নাকি তলে তলে এক। সো এইটা নিয়ে একজন তৃণমূলের নেতা হিসেবে বা ব্যক্তিত্ব হিসেবে আপনার কি মনে হয় এই যে মূল তথ্যটা নিয়ে? ওই জন্য সিপিএম এর ভোটটা বিজেপিতে ট্রান্সফার হয়ে যায়। ওরা এত বেশি বিজেপি বিরোধী, ওদের শত বড় বড় নেতা যদি 10 মিনিট বক্তৃতা করে তার 9.5 মিনিট তৃণমূলের বিরুদ্ধে বলে, বিজেপির বিরুদ্ধে ওরা 30 সেকেন্ড সময় দেয়। আর তৃণমূল বিজেপির বিরুদ্ধে যখন বক্তৃতা করে 9.5 মিনিট বিজেপির বিরুদ্ধে বলে, 8 মিনিট ওদের জন্য সময় দেয়। এবার আপনি বুঝে নিন কারা বিজেপি বিরোধী। সামনের ইলেকশনে আপনাদের জন্য ভোটের সংখ্যার হিসাবে তো ডেফিনেটলি বিজেপি সব থেকে কঠিন প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। তাও স্টিল আপনাকে জিজ্ঞেস করছি যে কোনটা বেশি কম্পিটিশন দেবে বলে আপনার মনে হয়, বিজেপি নাকি বাম কংগ্রেস জোট? আমি জানি না বাম কংগ্রেস জোট হবে কিনা। সিপিএম ভোটটা বাড়াতে পারত, কিন্তু আমার মনে হয় সিপিএম নেতৃত্বের অদূরদর্শিতার জন্য সিপিএম ভোট বাড়াতে পারবে না। কারণ সিপিএম অনেক বেশি স্বাচ্ছন্দ্য থাকে ফেসবুক আর টিভির ইসে। ময়দানে সিপিএম এর অস্তিত্ব দূরবীন দিয়ে দেখতে হচ্ছে। স্বাভাবিকভাবে বিজেপি শাসিত রাজ্যে এই যে বাঙালিদের উপর এত অত্যাচার হচ্ছে, এই অত্যাচার নিয়ে সিপিএম এর কোনো প্রতিবাদ নেই। স্বাভাবিকভাবে বাংলায় তুমি রাজনীতি করছো, অথচ বাংলা ভাষাভাষীদের উপরে অত্যাচার হচ্ছে, তোমার কোনো প্রতিবাদ নেই, তাহলে ওদের ভোট দেবে কেন মানুষ? আপনাকে একটা প্রশ্ন করি, যে আর একটা তত্ত্ব উঠে আসছে, মানে স্পেকুলেশন তো বিভিন্ন রকম হয় বা কথা উঠে আসছে, সেটা হচ্ছে যে তৃণমূল বাংলার কথা বেশি বেশি করে ভোট এলে বলে, এটা অ্যাকচুয়ালি তৃণমূলের দ্বারা ক্রিয়েটেড, যে বাঙালিরা বাইরে অত্যাচারিত। এর আগেও বলেছে বাংলা বা বাঙালির মেয়েকেই চায়, আর এখন আবার নতুন বাংলার জিগির দিচ্ছে ভোটের জন্য। আমরা তো 2474 জনের নাম পাবলিশ করেছি যারা বাঙালি বলে, যাদের বিজেপি শাসিত রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপিকে তার বিরুদ্ধে কথা বলতে বলুন। তথ্য ধরে ধরে আমরা বলেছি কোন রাজ্য থেকে কতজনকে তাড়িয়েছে, তথ্য ধরে ধরে বলেছি। বাংলা দখল করবে মানে ওরা দখল করতে চায়, ভালোবেসে মন জয় করতে চায় না। বিজেপির রাজনীতিটা হচ্ছে দখলের রাজনীতি। বাংলার মানুষ এই দখলের রাজনীতি মানবে না। বাংলার মানুষ কোনোদিন ইংরেজদের কাছে মাথা নোয়ায়নি। তাই আমি প্রথম ফাঁসির মঞ্চে জীবনের জয়গান একটা বাঙালি গেয়েছিল ক্ষুদিরাম। প্রথম পুলিশের গুলি খেয়েছিল বাঙালিরই এক মহিলা, মাতঙ্গিনী হাজরা। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, বাঙালি সুভাষচন্দ্র বোস। বঙ্কিম, রবীন্দ্রনাথ দুজনেই বাঙালি। ওরা যদি ভাবে যে সেই বাঙালিকে ভয় দেখিয়ে দখল করে নেবে, ওরা মূর্খের স্বর্গে বাস করছে। এবার বাংলা থেকেও একটু বেরোই, বিকজ আপনি এমপি হিসাবে আর রয়েছেন সেন্ট্রালে, আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা, অনেক সংখ্যা নিয়ে তৃণমূল গেছে। তৃণমূল কি ন্যাশনাল যে সমস্ত ইস্যুগুলো রয়েছে সেখানে কি রিজিওনাল পার্টি হিসাবেই থাকতে চায়, নাকি আপনারা মনে করেন যে গোটা দেশের রাজনীতিতে তৃণমূলের ছাপ রাখার বেশ কিছু জায়গা রয়েছে? করছি তো আমরা। লাস্ট পার্লামেন্ট সেশনে দেখুন, সবচেয়ে যারা প্রবল প্রতিবাদ প্রতিরোধ করেছে তারা তৃণমূল কংগ্রেস। আমরা সংখ্যায় হয়তো কম, কিন্তু প্রবল, বাংলার হিসেবে একটা বড় সংখ্যা আমি বলছি, কিন্তু
সংসদের গোটা, ক্ষেত্রে তো হ্যাঁ, আমাদের নাম্বারটা কম, হ্যাঁ। কিন্তু আমরা প্রবল প্রতিরোধ করেছি, এবং যার জন্য তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন মমতা ব্যানার্জি ওনাকে সংসদীয় দলের দায়িত্ব দিলেন, তারপরে আমরা বারংবার খবরের শিরোনামে এসেছি প্রতিবাদ করা, এবং সেটা তো দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে। এবং আমাদের এনআরজিএসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, মমতা ব্যানার্জির নির্দেশ, আজকে তো সুপ্রিম কোর্টে সেটা মান্যতা পেল, হাইকোর্টে হারলো, তারপরে এনআরজিএস এর টাকা দেবে না বলে সুপ্রিম কোর্টে গেল। তার মানে ওদের হচ্ছে বাংলার মানুষকে ভাতে মারো, গরিব মানুষকে ভাতে মারো, মেরে দখল করো। বাংলার মানুষ অত সহজে ছাড়বে? বাংলার মাটিতে বিজেপির জায়গা নেই, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে গেল। একটা না জটিল হিসাব আছে রাজনীতির অঙ্ক তো বড় কঠিন হয়। দেখা যাচ্ছে ইন্ডি ব্লকে বা ইন্ডিয়া অ্যালায়েন্সে, সেখানে সিপিএম, কংগ্রেস, তৃণমূল পাশাপাশি দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গে আবার তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। এই ছবিগুলো কখনো আপনাদের বিরোধিতা করতে অসুবিধা হয় না রাজ্য স্তরে? না, আমরা তো রাজ্য স্তরে এটা আমাদের ঘোষিত যে আমরা বিজেপি সিপিএম বিরোধী, ঘোষিত। দেখুন, 1989 সালে যেদিন জ্যোতিবাবু আর অটল বিহারী বাজপেয়ী হাতে হাত ধরেছিল, সেদিন তো বাংলায় ওদের সমঝোতা হয়নি, কিংবা উত্তরপ্রদেশেও হয়নি, বিহারে হয়েছিল। জ্যোতিবাবু বাংলায় সমঝোতা করেনি, অটল বিহারী বাজপেয়ী উত্তরপ্রদেশে করেনি, মানে যার যেখানে শক্তি সেখানে সে অ্যাডজাস্ট করেনি। আমরাও তাই, বাংলায় আমরা অ্যাডজাস্ট করব না, বাংলায় তোমাকে মানতে হবে আমরাই প্রধান শক্তি, বিজেপি বিরোধী। সেখানে আমরা অন্যকে জায়গা দেবো কেন, যেখানে আমরাই জানি আমরা সবচেয়ে বেশি বিজেপি বিরোধী শক্তি। কেন্দ্রীয় স্তরে ঠিক আছে বিজেপি বিরোধিতা একসাথে আসতে চাও, আসো, কিন্তু বাংলায় তোমাকে সরিয়েই আমি ক্ষমতায় এসেছি, তোমার অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করেই মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছে, সেখানে তোমাদের সাথে আমাদের অ্যাডজাস্টমেন্টের কোনো জায়গা নেই। একটা পলিটিক্যাল স্বপ্ন তৃণমূলের পক্ষ থেকে মাঝে মাঝে আসে, এবং সেটা আমার শোতেও এসেছিল। দেবাংশুর একটা স্লোগান খুব ভাইরাল হয়েছিল, দিল্লি যাবে হাওয়াই চটি। আপনারা কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো না কোনো দিন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, অ্যাটলিস্ট এই লিমিটেড নাম্বার নিয়ে? সম্ভাবনার কথা বলি না, আমি বিশ্বাস করি। কি অঙ্কে? দেখুন, অনেক বিরোধী দল আছে কিংবা মানুষ আছে যারা মনে করে নরেন্দ্র মোদীকে একমাত্র মমতা ব্যানার্জি সরাতে পারে, কারণ নরেন্দ্র মোদী অনেক জায়গায় এটা প্রমাণ করে দিয়েছে যে অন্যান্য বিরোধী দলকে সে হারিয়ে দিতে পেরেছে। দিল্লিতে আপকে হারিয়ে দিয়েছে, কংগ্রেসকে হারিয়ে দিয়েছে, মমতা ব্যানার্জিকে এখনো হারাতে পারেনি। তার মানে ভারতবর্ষের অনেক মানুষ বিশ্বাস করে যে একমাত্র মমতা ব্যানার্জির সাথেই নরেন্দ্র মোদী পেরে উঠছে না। সেই ক্ষেত্রে ইন্ডিয়া জোট যদি মমতা ব্যানার্জিকে সামনে রেখে কোনো নির্বাচন লড়ে, সেই নির্বাচনে নরেন্দ্র মোদীর পরাজয় অবশ্যম্ভাবী, এবং সেটা একদিন না একদিন হতেই হবে। বিভিন্ন বড় বড় মানে যাদের বড় বড় মিনস যাদের সংখ্যায় বেশি পলিটিক্যাল দলগুলোর মধ্যে দেখা যায় যে একজন এমপির সাথে আর একজন এমপির মানে একটা টক্কর হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল। কিন্তু তৃণমূল তো মোটামুটি বাংলা থেকেই সমস্ত এমপিরা গেছেন, একটা পরিবারের মতো দল বলা চলে, কারণ একই রাজ্যের একই ভাষার সমস্ত মানুষ গেছেন। কখনো কখনো দেখা যাচ্ছে যে আপনাদেরই সাংসদ একে অপরের বিরুদ্ধে কথা বলে ফেলছেন। এই বিতর্কগুলো কি দলের ইমেজকে হ্যাম্পার করে? আমি বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হওয়ার পরে এরকম কোনো ঘটনা ঘটেনি। তো রিসেন্ট আমি কি বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হওয়ার পর এরকম কোনো ঘটনা ঘটেনি, আমার ধারণা আর ঘটবেও না। আর একবার এবার একটু রাজনীতি থেকে বেরোতে হচ্ছে। আমি জানি না এই প্রশ্নটা আপনাকেই করাটা ঠিক হবে কিনা। আমাদের এই পডকাস্টে একটি পডকাস্ট প্রচণ্ড হিট হয়, সেটা হচ্ছে নৈহাটির বড় মা, এবং ওখানকার সেক্রেটারি এসেছিলেন, তার সাথে কথোপকথন হয়। আপনি নৈহাটির মানুষ, দীর্ঘদিন নৈহাটি আপনি দেখেছেন, চালিয়েছেন, দায়িত্ব নিয়েছেন বিভিন্ন জায়গায়। এবছর সাধারণ মানুষের পক্ষ থেকে একটা অভিযোগ আসছে যে বড় মার পুজোতে নাকি শুধুমাত্র সেলিব্রিটিদের পুজো হয়ে গেছে, সাধারণ মানুষ আর লাইন দিয়ে তারা দেখতে পাচ্ছেন না।
আপনি কি বলবেন তাদেরকে? এটা সাধারণ মানুষের কথা না, সিপিএম এর কথা। এবং তাদের মধ্যে কেউ কেউ পোস্টও করেছে বাঁচা গেল, মানে মায়ের বিসর্জন হয়ে গেছে মানে বাঁচা গেল, মানে বড় মার বিসর্জন হয়ে গেছে মানে বাঁচা গেল। এটা 2-4-5টা অতৃপ্ত আত্মার কথা, এটা সাধারণ মানুষের কথা নয়। ওরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বড় মার ছবি পোস্ট করে বোঝাতে চেয়েছিল বড় মার নাকি মূর্তি চেঞ্জ হয়ে গেছে, সারা নৈহাটির মানুষ দেখেছে, ঠিক আছে? এবং লক্ষ লক্ষ 2 লক্ষ মানুষের উপর দণ্ডি কেটেছে। যদি সাধারণ মানুষের না হতো তাহলে 2 লক্ষ মানুষের উপর মানুষ দণ্ডি কাটতে পারে? যদিও আমি বড়মা ট্রাস্টি বোর্ডের কেউ নই, আমি কিন্তু কেউ নই, আমি ওখানকার একজন মানুষ হিসাবে বলছি। তাহলে 2 লক্ষ মানুষ দণ্ডি কাটতে পারতো? লক্ষ লক্ষ মানুষ ঠাকুর দর্শন করতে পারতো? এটা তো স্বাভাবিক। কোনো ভিআইপি যদি যায় তার প্রোটেকশনের জন্য পুলিশকে আলাদা ব্যবস্থা নিতে হয়, দ্যাট ইজ অ্যানাদার থিং। কিন্তু তার মানে এই নয় যে সাধারণ মানুষ ঠাকুর দেখতে পারে না। সবাই যাতে স্মলতি ঠাকুর দেখতে পারে। প্রশাসন অসম্ভব ভালো কাজ করেছে, এত ভালো কাজ মানে কল্পনা করা যায় না। এবং এত সুষ্ঠুভাবে হয়েছে, কিছু কিছু অতৃপ্ত আত্মার খুব কষ্ট হচ্ছে যে এত ভালো, এত লক্ষ লক্ষ মানুষ বড়মা দর্শন করলো, কিভাবে করলো, এত শান্তিপূর্ণভাবে কি করে হলো, কেন পদপৃষ্ট হয়ে উড়িষ্যার মতো কেউ মারা গেল না? এইরকম কিছু অতৃপ্ত আত্মা আছে, তাদের মনে খুব বেদনা হয়েছে, এটা আমি জানি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে ব্যারাকপুরের সাংসদ, সেই ব্যারাকপুরের তো অনেক ঐতিহ্য, অনেক ইতিহাস রয়েছে, কিন্তু একটা জায়গাতে গিয়ে না এরকম একটা কথা উঠে আসে বা আসতো ইনফ্যাক্ট, যে ব্যারাকপুরে একটা গুন্ডারাজ চলে, এখানে ব্যবসা করতে গেলে বিভিন্ন সময় ফোন করে টাকা চাওয়া হয় ইত্যাদি, মানে যারা অ্যান্টি সোশ্যাল আছে তাদের মধ্যে দিয়ে। এইগুলোকে রোখার জন্য আপনি কি ব্যবস্থা নিতে চান, বা আপনি এই ব্যারাকপুর ব্র্যান্ড ব্যারাকপুরটাকে কি করে তুলতে চান? ব্যারাকপুরে এইসব ঘটনা ঘটতো কারণ তখন একটা ক্রিমিনাল লিডার ছিল, সেই এমএলএ ছিল একটা অঞ্চলের, সেই পরবর্তীকালে বিজেপির এমপি হয়েছিল। মানুষ সেই ক্রিমিনালদের হাত থেকে মুক্তি পেয়েছে 2024-এর নির্বাচনে। মানুষ বুঝে গেছে, মানুষ শেষ কথা বলে, একটা ক্রিমিনাল শেষ কথা বলে না। আর ওর ক্রিমিনালিজম বন্ধ করার জন্য আমি মাননীয় পুলিশ কমিশনারের কথা অনুযায়ী বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। অর্থাৎ কোনো ক্রিমিনালকে যদি উত্তরপ্রদেশ, বিহার থেকে হায়ার করে আনে, যেটা করে ও মার্ডার করাতো আর কি, তাহলে আসবে কিন্তু ধরা পড়ে যাবে সিসি ক্যামেরায় মুখ। মানে কেউ এসে খুন করতে চাইলে তাকে এটা জেনেই আসতে হবে আমি খুন করব, কিন্তু সিসি ক্যামেরায় আমার ছবিটা উঠবে, আমি ধরা পড়ে যাব এবং আমার শাস্তি হবে। অ্যাডমিনিস্ট্রেশনটাকে স্ট্রং করার চেষ্টা করেছে 100%। মস্তানির জবাব তো আপনি মস্তানি দিয়ে দিতে পারবেন না, প্রশাসনিকভাবে দিতে হবে। আর মমতা ব্যানার্জি সেটাই করে। প্রশাসন সদর্থক ভূমিকা নিচ্ছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন লাস্ট 3-4 মাসে আপনি ব্যারাকপুরের কোনো খবর কোনো মিডিয়া দেখাতে পাচ্ছেন, আগে যেটা প্রতিনিয়ত থাকতো খবরে। তার মানে ব্যারাকপুর বদলাচ্ছে। বাংলা যেরকম 2011 সাল থেকে বদলেছে, 2024-এর পর ব্যারাকপুরও বদলাচ্ছে। লাস্ট একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বললেন যে ব্যারাকপুর বদলাচ্ছে এবং আপনাদের সামনে ভোটও আসছে, একটা জেলার দায়িত্বে রয়েছেন। সেটা হচ্ছে যে ধরুন এখন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী উঠে আসছে, মানে অনেকেই আগে ছোটবেলায় স্বপ্ন দেখতো যে আমি শুধু চাকরি করব, এখন সেখান থেকে ব্যবসা করার একটা উদ্যোগ বা সামাজিক মাধ্যমে মানুষ আসছে। এবং আপনাদের ওখান দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে হচ্ছে, সেখানেও অনেকগুলো উদ্যোগ হওয়া সম্ভব। যারা এই বেঙ্গলে ভবিষ্যতে বিজনেস করতে চায়, বিজেপির তরফ থেকে একটা কথা বলা হয় যে বাংলায় ব্যবসা নেই, তো সেখানে যারা বাংলাতে বিজনেস করতে চায় বাঙালি, তাদেরকে আপনি কি বলতে চাইবেন? হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে, তোমার আমার দেখা হবে বাংলার মমতা ব্যানার্জির নেতৃত্বে আসাই নতুন দিনের পরে। বাংলায় ব্যবসা করুন, শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা করতে পারবেন। আপনার উপরে মমতা ব্যানার্জির প্রশাসন আছে, আপনার পাশে তৃণমূলের জনপ্রতিনিধিরা আছে। কোনো অসুবিধা হলে যোগাযোগ করুন, স্মুথলি ব্যবসা করুন। কারণ এই বাংলার বুকে প্রচুর বাইরের মানুষ আসছেন ব্যবসা করতে।
শুধু বাংলার বুকে যারা এই যে বলে না বাংলার থেকে পরিযায়ী শ্রমিক বাইরে কেন যায়, এই বাংলার বুকে প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক বাইরে থেকে আসে, উত্তরপ্রদেশ বিহার থেকে। ছট পুজোয় যাতে বাংলা থেকে বিহারে যেতে পারে তার জন্য আলাদা করে 12টা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে হয়েছিল। কেন করতে হয়েছিল ভাই? তাহলে তারা কারা যাদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে হলো? তার মানে তো তারা বাংলায় কাজ করে। আমার বক্তব্য হচ্ছে মানুষ রুটির প্রয়োজনে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, এটা তার দেশ। তা বাংলা থেকে অন্য রাজ্যে যেতেই পারে কাজের জন্য। তাহলে কি সেটা বাংলার ব্যর্থতা হয়? তাহলে ভারতবর্ষ থেকে যারা আমেরিকায় কাজের সূত্রে যাচ্ছে, কানাডায় যাচ্ছে, হল্যান্ডে যাচ্ছে, স্কটল্যান্ডে যাচ্ছে, তাহলে কি এটা ভারতবর্ষের ব্যর্থতা, নরেন্দ্র মোদীর ব্যর্থতা যে বাইরের রাষ্ট্রে কেন চলে যাচ্ছে কাজ করতে? তাহলে আমেরিকায় কাজ করতে গেলে ওটা নরেন্দ্র মোদীর ব্যর্থতা না, বাংলা থেকে কেউ ব্যাঙ্গালোরে কাজ করতে গেলে ওটা মমতা ব্যানার্জির ব্যর্থতা। এটা বাংলার মানুষ বোঝে, এত বোকা তারা নয়। আমার মনে হয় আপনি পার্টিকে একটা স্পেশাল লাইন দিয়ে দিলেন এই পডকাস্টের মধ্যে দিয়ে এখন, যেটা হয়তো পার্টি এতদিনও আবিষ্কার করে ওঠেনি। যাই হোক, আমি আর একটা প্রশ্নে আসছি, সেটা হচ্ছে যেরকম বাম কিংবা অতি বাম থাকে না, সেরকম বাঙালি আবার অতি বাঙালি হয়ে গেছে। এরকম কিছু বাঙালি সংগঠন রয়েছে, তাদের সাথে ডেফিনেটলি তৃণমূলের সেই অর্থে সম্পর্ক নেই, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, যাদের এই বিহার বা ঝাড়খণ্ড থেকে মূলত আসা মানুষদের নিয়ে অভিযোগ, তারা রীতিমতো আন্দোলন করেন যে এদেরকে চাকরি বা ইত্যাদি না দেওয়া উচিত, শুধু বাংলাতে বাঙালিরা জায়গা পাবে। এই যারা বিহার ঝাড়খণ্ড থেকে আসছে বলুন বা হিন্দিভাষী বলুন, তাদের নিয়ে তৃণমূলের অবস্থানটা কি? বিশেষ করে আমি এই কারণে জিজ্ঞেস করছি যে আপনার লোকসভা অঞ্চলে অনেক হিন্দি ভাষী মানুষরা থাকেন, যেহেতু মমতা ব্যানার্জির সমস্ত প্রকল্প কোনো ধর্মের ভিত্তিতে হয় না, কোনো ভাষার ভিত্তিতে হয় না। যত অবাঙালি পরিবার আছে আপনি গিয়ে জিজ্ঞেস করুন, তারা মমতা ব্যানার্জির সব প্রকল্প পায়। কারণ মমতা ব্যানার্জি বিশ্বাস করে বাংলায় যারা বসবাস করে তারা আমার রাজ্যের লোক। সবার সাথেই আপনারা আছেন। আর একটা প্রশ্ন খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আপনি পোস্ট করেছিলেন যে আস্তে আস্তে তো ভোটের প্রচারের কৌশলও বদলাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজিটাল যোদ্ধা নিয়ে একটি আর কি প্রকল্প আপনারা এনেছেন। আপনারও একটি পোস্ট ছিল, দেখলাম বেশ ভাইরাল। ডিজিটালে না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে বলে যে ফেসবুকে ভোট হলে সিপিএম জিতে যেত। তো এই ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে বিরোধীদের সাথে টক্কর দেওয়ার জন্য আপনারা কি করছেন? না, আমাদের মূল, আপনি যদি বক্তব্যের সারমর্ম দেখেন তাহলে দেখবেন আমরা বলতে চেয়েছি যে ডিজিটাল মিডিয়ায় যে মিথ্যাচার হচ্ছে, আমরা প্রকৃত তথ্য সামনে এনে সেটাকে মানুষের কাছে উপস্থাপিত করব। কারণ যে মিথ্যা তথ্য দিয়ে বাংলাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে, বাংলার মানুষ বাংলাকে হেয় করার এই অপচেষ্টা মানবে না, তার বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে, রুখে দাঁড়াবে, এবং প্রকৃত তথ্য দিয়ে এবং বিনয়ী হয়ে। দেখবেন এই কথাটাই আমরা বলছি। আমরা বিনয়ী হয়ে মমতা ব্যানার্জির কথা অনুযায়ী আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে, সেটাকে মাথায় রেখে প্রকৃত তথ্য দিয়ে বাংলার মানুষকে জানাবো যে কিভাবে এরা মিথ্যাচার করে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে। বাংলার মানুষ এই বদনাম মানবে না। আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগে যে সিপিএম ধরুন 5% তৃণমূল তাদেরকে নামিয়ে এনেছে, যারা ভোটে টিকতে পারছে না, মানে বিধানসভা কিংবা লোকসভায় শূন্য হয়ে গেছে, এইটা কেন হচ্ছে যে ডিজিটালি যে এই বামপন্থীদের ফেসবুকে দাপাদাপি, এটা তো মানে তৃণমূলের কাছে একটা বিশাল বড় প্রফেশনাল এজেন্সি রয়েছে। এটা কি ক্রিয়েটেড বাই লেফট, নাকি কোথাও গিয়ে সাধারণ মানুষের একটা বিক্ষোভ আছে? আপনি কি মনে করেন এটা নিয়ে? না, আজকে দেখুন, যারা, আমি কাউকে ছোট করছি না, অ্যাকচুয়ালি পরিশ্রম না করে ফেসবুকের লেখাটা তো সবচেয়ে ইজি প্রসেস। গরিব মানুষের খোঁজ নিতে হবে না, গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে না, তাদের জন্য মিটিং মিছিল করতে হবে না। ফেসবুকে ঠান্ডা ঘরে বসে ঘরে বিছানায় শুয়ে বালিশে শুয়ে লিখে দিলাম, অল্প খাটনিতে আমি নেতা হয়ে গেলাম। 34 বছর ক্ষমতায় থাকতে থাকতে এটা তো ওদের মধ্যে ইনজেক্ট হয়ে গেছে। 34 বছরের ক্ষমতার সেই স্বাদ থেকে সিপিএম বেরোতে পারিনি, তার জন্যই রেজাল্ট। ওরা ফেসবুকে থাকুক,
টিভির পর্দায় থাকুক, আমরা মানুষের সাথে থাকবো মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে। আমি আপনাকে লাস্ট প্রশ্নই জিজ্ঞেস করছি, শেষ হয় না শেষ, সেটা হচ্ছে আমি জিজ্ঞেস করেছিলাম সিপিএমকে বিরোধী হিসাবে কি মনে করেন, আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামনের নির্বাচনে সম্ভবত বিজেপি, ইয়োর অ্যাসেসমেন্ট অ্যাবাউট বিজেপি। বিজেপি বাংলার পার্টি না, বাংলার মানুষ বিজেপিকে নিজের করে কোনোদিন নিতে পারবে না। যারা বাঙালিদের উপর অত্যাচার করছে, বাংলাকে প্রতি পদে পদে যারা নিষ্পেষিত করছে, কৃষ্টি সংস্কৃতির দিক দিয়ে ভাতে মারার পদ দিয়ে এনআরইজিএস এর টাকা যারা বন্ধ করে দিয়েছে, যারা আমাদের বাড়ির গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে, যারা পিএইচির টাকা দেয় না, জলের প্রকল্পের টাকা দেয় না, যারা রাস্তাঘাটের টাকা দেয় না, যারা প্রতি পদে পদে বাংলাকে অবমাননা করে, যারা বাংলা সঠিকভাবে বলতে পারে না, যারা রবীন্দ্রনাথটাও সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, যারা গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, যারা পদ্মটাও ঠিক মতো বলতে পারে না, তারা বাংলার মানুষের মন বুঝবে কি করে? বাংলা থেকে যতদিন না বিজেপির কোনো নেতা উঠছে, শিক্ষিত নেতা, ততদিন অবধি বাংলায় বিজেপির কোনো জায়গা নেই। আর একটা সাধারণ মানুষের সূত্রে মানে স্বার্থে একটা প্রজেক্ট আপডেট আপনার থেকে নিয়ে নিই, যে আমরা অনেকেই কল্যাণী দিয়ে যাতায়াত করি, এখন নতুন ব্রিজের কনস্ট্রাকশন চলছে, রাস্তার কাজ হচ্ছে, অনেকটা কাজ হয়ে গেছে। আমাদের এই এয়ারপোর্টের এখানে কনস্ট্রাকশন হওয়ার জন্য অনেকের একটু সাময়িকভাবে যেতে অসুবিধা হচ্ছে। এই প্রজেক্টটার কোনো আপডেট আছে যে কবে কমপ্লিটেশনে সরকারের? আজকের অসুবিধা কালকের সুবিধা, এত দূর অবধি তো হয়ে গেছে, এটাও হয়ে যাবে। দেখুন কাজ চলছে কিন্তু জোর কদমে। আপনি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছিলেন, আপনি নিজেই একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে তার উদাহরণ দিয়ে দিলেন। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেকক্ষণ আপনাকে আটকে রাখলাম, তবে আপনার সাথে আড্ডা দিতে খুবই ভালো লাগলো জমিয়ে। আমাদের আশা রইল যে মাঝে মাঝে আমাদের প্রশ্ন জমে গেলে আপনি আমাদের কিন্তু সময় দেবেন। অতি অবশ্য। আজকে মন না চাইতে হলেও শেষ করতে হচ্ছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটি দেখার জন্য। ওনার থেকে যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, ডেফিনেটলি আমরা চেষ্টা করব ওনাকে নিয়ে এসে সেই প্রশ্নগুলো আপনাদের হয়ে জিজ্ঞাসা করা। তবে আজকে মন না চাইলেও অনেক অনেক ধন্যবাদ, শেষ করতে হচ্ছে। ধন্যবাদ।